যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, জানি আপনি ভালোর দলে সবসময় থাকেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করেন, তাই জানতে চাইবো না কেমন আছেন। 2017 থেকে আছি আর ভূত.com-এ 117 নম্বর এপিসোড থেকে আছি। রাসেল ভাই আমার পরিচয়টা গোপন রাখুন, তারপরে তিনি তার অ্যাড্রেস শেয়ার করেছেন, নাম ঠিকানা সবকিছু এখানে আছে, যেটা আমি বলতে চাচ্ছি না। তারপর তিনি লিখছেন, রাসেল ভাই আমি অনেক দিন আগে একটা রেকর্ড ক্লিপ পাঠিয়েছিলাম, হয়তোবা প্রচারযোগ্য হয়নি, তাই আজকে অন্য একটি বাস্তব ঘটনা লিখে পাঠাচ্ছি। প্রচারযোগ্য হলে লিসেনারদের সাথে শেয়ার করবেন। যাক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে আসি। ঘটনাটি 1995-96 মধ্যে কুমিল্লা জেলা সদরের কোনো এক গ্রামে ঘটে। তার আগে একটু বলে নিচ্ছি, লোকটার সম্পর্কে না হয় ঘটনার প্রথম অংশে শুনে লিসেনাররা ভাববেন এই টাইপের লোকদের আবার প্যারানর্মাল ঘটনা হয় নাকি। আমি যার ঘটনা বলবো সেই লোকটির একটাই বদভ্যাস, মদ্যপান। কিন্তু ঘটনাটি ঘটে সে যখন দুনিয়ার মায়া ত্যাগ করে তখন। যাক, আসা যাক মূল ঘটনায়। ঘটনা বলার সুবিধার্থে লোকটির ছদ্মনাম ব্যবহার করছি, ধরে নিলাম লোকটির নাম চারু মিয়া। একদিন চারু মিয়া অনেক বেশি মদ্যপান করে। সারাদিন যা রোজগার করে বেশ কিছু অংশ মদ্যপান করে এবং বাকিগুলো পকেটে থাকে বা কখনো কোথাও পড়ে যায়, তার কোনো ঠিক নেই। ঠিক সেদিন মদ্যপান করে বাড়ি আসার পর কোনো বাজার সদাই না থাকায় তার স্ত্রী এবং বাচ্চারা সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন চারু মিয়া এতটাই নেশাগ্রস্ত ছিল যে তার কোনো হিতাহিত জ্ঞান ছিল না। সে তখন ঘর থেকে তরকারি কাটার একটা বটি নিয়ে এসে বলে সবাইকে জবাই করে ফেলবেন। তার আশেপাশের অনেক লোক তখন জড়ো হয়ে গেছে। সবাই যখন চেষ্টা করছে ওর হাত থেকে বটিটি নিতে, তখন সে চাচ্ছে কাউকে না কাউকে আঘাত করতে। এক পর্যায়ে উপস্থিত সমস্ত লোকজন ভাবেও নি এমন একটা ঘটনা ঘটবে। চারু মিয়া কাউকে আঘাত করতে না পেরে নিজের গলায় বটি চালিয়ে দেয়। তখন উপস্থিত সবাই যারা ছিল তারা সবাই অনেকে ভয় পেয়ে যায়। তখন মুহূর্তের মধ্যেই তার হাত থেকে বটি পড়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই তাকে ধরতে আসবে, তখন আচমকা দুই হাতের দুই আঙুল দিয়ে গলায় একটা টান দেয়। ততক্ষণে 2-3 জন এসে গামছা দিয়ে গলা পেঁচিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছে। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই পথেই সে মারা যায়। এখান থেকেই মূল ঘটনার শুরু। সে আত্মহত্যা করলেও সে যেহেতু সুস্থ মানুষ ছিল না, তাই গ্রামের কবরস্থানে তাকে দাফন করতে কোনো বাধা ছিল না এবং দাফন কাজও অনেক দ্রুত করা হয়। তার মৃত্যুতে যারা উপস্থিত ছিল তাদের অনেকেই সেই চোখের সামনে ভয়ানক আত্মহত্যা দেখে মারাত্মকভাবে ভয় পেয়েছিল। গ্রামের যে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে তার পাশেই যাতায়াতের রাস্তা এবং অন্য পাশে বিশাল দিঘির সমান, কিন্তু সবাই পুকুর বলে। আর ঘটনা যখন 1995 সালের, তখনকার সময় সন্ধ্যার পরে এই রাস্তায় মানুষের যাতায়াতটা অনেকটা কম ছিল। যেদিন তাকে দাফন করা হয় তার পরদিন থেকেই এই গ্রামের এবং পাশের গ্রামের যারাই এই রাস্তা দিয়ে একটু রাত করে যাওয়া আসা করে তারাই দেখে চারু মিয়া রাস্তার পাশে হাঁটাহাঁটি করছে, কেউ বা দেখে কবরস্থানের দেয়ালের উপরে হাঁটাহাঁটি করছে। তখন অনেকেই ডাক দেয় কিন্তু সাড়া পায় না, ভাবে হয়তোবা আজকে বেশি নেশা করেছে তাই এমনটা হচ্ছে। কিন্তু সেই মানুষগুলো যখন বাড়িতে ফেরে এবং জানতে পারে যে চারু মিয়া আর এই পৃথিবীতে নেই, তখন তারা ভাবে তাহলে আমরা কাকে দেখলাম। মাঝরাতে আশেপাশের মানুষগুলোও রাতে সজাগ হলে কেন যেন একটা শব্দ পায় কবরস্থান থেকে, আর অনেকগুলো কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। সপ্তাহখানেক পরের ঘটনা, ভয়ঙ্কর এক ঘটনা। চারু মিয়ার পাশের বাড়ির এক লোক ব্যবসার কাজে বাইরে ছিলেন এবং অনেকদিন ধরেই সেখানে ছিলেন। তিনি যেদিন বাড়ি ফিরবেন ওই কবরস্থানের কাছাকাছি আসতেই চারু মিয়াকে দেখেন। তখন বলেন, চারু ভাই এত রাতে কি করো এখানে, বাড়ি চলো। তখন চারু মিয়া আস্তে আস্তে হাঁটছে। ওই লোক আবার বলল, চলো না, আমি বাড়ি নিয়ে যাব। এই বলে যখন লোকটি চারু মিয়ার হাতটা ধরল, ঠিক তখনই চারু মিয়া মাথা উঠিয়ে তাকালো। প্রতিবেশী লোকটা ভয়ে দেখল চারু মিয়ার গলায় ক্ষত এবং সেখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, আর চারু মিয়া 2 হাতে আঙুল দিয়ে গলায় আস্তে আস্তে টান দিচ্ছে। লোকটা ভয়ে একদম জমে গেছে। যখন তার সামনে চারু মিয়া ভীষণ বাজেভাবে একটা হাসি দিল, লোকটা তখন জোরে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। তার যখন জ্ঞান ফেরে, কবরস্থানে পাশের বাড়িতে বাড়ির অনেক মানুষ তাকে ঘিরে আছে, কিন্তু সেই ভদ্রলোক প্রায় 3 দিন কোনো কথাই বলতে পারে না। আর এই 3-4 দিন তার ভীষণ জ্বর হয়। পরে সবাইকে বলে তার সাথে কি ঘটনা ঘটেছিল। সবাই বলে চারু মিয়া তো আর নেই, মারা গেছে। তখনকার সময় যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না, কে তাকে ফোনে জানাবে চারু মিয়া নেই। তারপর ধীরে ধীরে সবার মধ্যে ছড়িয়ে পড়ল। সন্ধ্যার পর কেউ আর একা রাস্তায় বের হতে সাহস করে না। অনেকেই এই এলাকায় আসলে দূর থেকেই অপেক্ষা করে আরও লোকজন আসলে একসাথে যাবে বলে। পাড়ার অনেক ছেলেমেয়েরাই যখন 10-12 জন একটা গ্রুপ বানায়, 2-1 জন কেউ আসলে তাদের রাস্তা পার করে দেয়। আর একদিনের ঘটনা,
লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ছোট করার চেষ্টা করছি। আসলে সম্পূর্ণ ঘটনা বলতে গেলে ইমেইলে অনেক বড় হয়ে যাবে। আরেকদিন এলাকার এক মুদি দোকানদার তার দোকানের মালামাল কিনে এলাকার একটা রিকশায় দিয়ে উনি সাইকেল দিয়ে পিছে পিছে আসছিলেন। রাত তখন প্রায় 9টা বাজবে। হঠাৎ মাঝ রাস্তায় তার সাইকেলের পাংচার হয়ে যায় এবং রিকশাওয়ালা ভাইকে তিনি ডাকলেও রিকশাওয়ালা ভাই শুনতে না পেয়ে চলে যায়। তখন দোকানি কি করবেন, এত রাতে সাইকেল মেরামতের দোকানও বন্ধ, কোনো উপায় না পেয়ে হাঁটা ধরলেন। তার মধ্যে সে ভয় পেতেও শুরু করলেন। এতখানি রাস্তা হেঁটে যাবেন, কিন্তু কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় কি হবে? ওইদিকে রিকশাওয়ালা ভাই কবরস্থানের কাছাকাছি আসতেই দেখে দূর থেকে সাদা কোনো মানুষের অবয়বের মতো কিছু একটা মুভ করছে। সে তখন থেমে গেল আর পেছনে ফিরে দেখলো দোকানি নেই। রিকশাওয়ালা চিন্তিত হয়ে পড়লেন, উনি আবার কোথায় গেলেন? আমি একা কিভাবে যাব? রিকশাওয়ালা ভাই অনেকক্ষণ অপেক্ষা করতে করতে কাউকে না পেয়ে চিন্তা করলেন একাই যাবেন। তখনই সাদা অবয়বটি মনে হচ্ছে ধীরে ধীরে কাছে এগিয়ে আসতে লাগলো। তিনি রিকশাটিকে সাইডে রেখে সেই বড় পুকুরের পাড় দিয়ে ওই পারে যাওয়ার জন্য হাঁটা দিলেন। বলে রাখা ভালো, পুকুরের দুই পারে কিছুটা জঙ্গল ও কয়েকটা কবর রয়েছে, সেগুলো সবই পারিবারিক। এখান দিয়ে সন্ধ্যার পরে কেউ যায় না, যদিও কেউ কখনো কিছু দেখেনি। এখন রিকশাওয়ালা ভাইয়ের কাছে যেন চারুমিয়ার কবর থেকে এই জঙ্গলের রাস্তা অনেক ভালো। তিনি অনেকক্ষণ হাঁটার পর অপর পাশে গিয়ে দেখেন এলাকার ছেলেগুলো নেই। রিকশাওয়ালা ভাই চেনেন সবাইকে, উনি 2-3 জনকে ডাক দিলেন, তারা আসতে চাইছিল না। অনেক অনুরোধ করে তাদের সবাইকে জড়ো করলেন তিনি এবং একসাথে লাঠি নিয়ে ওই পাশে গিয়ে রিকশাটা আনবেন বলে হাঁটতে শুরু করলেন। দূর থেকে কেউ চিৎকার করে ডাকছে। একটু পরে দেখেন দোকানি আসছে। তখন দোকানি কেন দেরি হলো বলল, আর রিকশাওয়ালা ভাইও কতটুকু ভয় পেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে ওই পাশে গিয়েছে সেটাও বলল। ওই পাশে গিয়ে ছেলেগুলো বলল এক কথা, তারা আজকে শুধুমাত্র 3 জন করে দুই পাশে ছিল। দুই পাশে তারাই দেখলো কবরের ওপর অদ্ভুত ধরনের একটা আলো জ্বলছে আর নিভছে। এটা দেখে তারা কেউ ভাবছে একবার রাস্তায় একবার কবরস্থানের দেয়ালের উপর কেউ যেন হাঁটাহাঁটি করছে। পরে দুই পাশে ছেলেরা জোরে চিৎকার করে একে অপরকে ডাক দিতে লাগলো। তখন আশেপাশের বাড়ি থেকে মানুষ বেরিয়ে আসলো এবং জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন তাদেরকে ঘটনা বললে তারা কিছুই দেখতে পায় না। পরে ওই পাশের ছেলেগুলোকে নিয়ে আসতে দেখে তারাও অনেক ভয় পেয়েছে। এরপরে যে যার বাড়ি চলে যায়। গ্রামবাসীর মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা পাশের 2 গ্রামের পরের এক মসজিদের হুজুরের কাছে যান, কেননা ওই হুজুর অনেক কামেল বান্দা ছিলেন। হুজুর পরদিন সন্ধ্যার পর আসলেন এবং গ্রামবাসীকে বললেন, এটা ভয়ের কিছু নেই, চারুমিয়ার মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু, তাই একটা দুষ্টু জিন সুযোগ পেয়ে এই কাজ করেছে। মানুষ যখন ভয় পাওয়া শুরু করলো তখন ওই জিন ইচ্ছে করেই সবাইকে আরো ভয়ঙ্করভাবে ভয় দেখাতে শুরু করলো। আর চারুমিয়ার দাফনে হয়তোবা কিছু ভুল ছিল। যাক, এশার নামাজের পর তোমরা সবাই আসো, আমি গায়েবানা জানাজা পড়ে দোয়া করে দেব, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। হুজুর এই গ্রামের মসজিদে এশার সালাত আদায় করে তার নিয়ম মতো জানাজা এবং দোয়া করে চলে যান। পরবর্তীতে আর কোনো সমস্যা না হলেও মানুষজন সন্ধ্যার পর একা আসা যাওয়া করতেন না সেই রাস্তা দিয়ে। এই ছিল ঘটনা। ইমেলটা বড় হয়ে গেল, অনেক কিছুই বাদ দিতে হয়েছে। আর আমরা 2000 সালে এই গ্রামে জমি কিনে বাড়ি করি, একই সূত্রে এই ঘটনাটি শুনতে পাই। ছোট বড় সবারই মুখে এই ঘটনা শোনা যায়। তাই রাসেল ভাই, আমি 100% সত্য ঘটনা এটাকে বলবো। প্রচারযোগ্য হলে প্রচার করবেন, আর ঘটনা সিলেক্টেড হলে আমাকে জানাবেন। এই প্রথম আমি অনেক বড় একটা লেখা লিখলাম, লেখার অভিজ্ঞতা নেই, জানি না লেখায় ভুল হয়েছে কিনা। যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনাটি আসলে অনেক চমৎকার এবং আশা করছি আপনারা যারা শুনলেন তাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠাবেন। ঈদ কিন্তু একেবারেই কাছাকাছি চলে এসছে, সুতরাং দ্রুত ঈদের এপিসোডের ঘটনা পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? booth.com with Russell। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, আর একই সাথে এনজয় করছেন আমাদের আজকের এপিসোড।
আর আমরা আসলে সত্যি কথা বলতে সেটা হচ্ছে আপনাদের জন্য সবসময় চেষ্টা করি ভালো কিছু ঘটনা নিয়ে হাজির হতে, এবং এইটা তো সবসময় আমাদের উপরে ডিপেন্ডও করে না। আসলে কোনো সময় আমাদের লিসনারদের দিকে তাকিয়ে থাকতে হয়, কারণ আমরা কোনো ঘটনা, এটা ফিকশন না যে আমরা কোনো কিছু বানিয়ে বলবো। গত সপ্তাহে আপনারা দেখেছেন যে আমাদের খুব প্রিয় একজন মানুষ চিন্টু ভাইয়ের বার্থডে ছিল, এবং যারা তাকে বার্থডেতে শুভেচ্ছা জানানোর সময় পাননি তারা এখানে শুভেচ্ছা জানাতে পারেন। এবং একটু বলে রাখি, চিন্টু ভাই হচ্ছে সেই মানুষটি যিনি আমাদের সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো কখনো কালেক্ট করেছেন আর কখনো ক্রিয়েট করেছেন। সো তার জন্য অনেক অনেক ধন্যবাদ চিন্টু ভাইকে, এবং তার জন্মদিন শুভ হোক। যদি অনেক দেরি হয়ে গেছে তারপরেও বলছি, আমরা উইশ করেছিলাম সময় মতোই। এবং আমি বলবো যে আমাদের ভূত.com-এর এই যে যাত্রা, তার আগে ছিল ভূত FM-এও আমাদের একসাথে থাকা, এবং এই যে 2010 থেকে আজকে 2023 সাল এখনো পর্যন্ত আমরা যে শো করে যাচ্ছি, তার অনেকটাই ক্রেডিট কিন্তু চিন্টু ভাইয়ের। কারণ একটা জিনিস মনে রাখবে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ভালো না হয় তাহলে কোনো হরর কন্টেন্টের কোনো মজা থাকে না। চিন্টু ভাই এই শোটাকে নিজের মতো করে এবং কতটুকু ভালোবাসা দিয়ে তিনি এই শোটা করেন, এটা আসলে না শুনলে বা না জানলে আপনারা কখনো বুঝবেন না। আমাকে এবং চিন্টু ভাইকে দুজনকেই, যেহেতু আমাদের প্রত্যেক সপ্তাহে নিয়ম মেনে এই কাজটা করতে হয়, লাইফের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক ইভেন্ট মিস করতে হয়, অনেক কিছু, বাট খুশির ব্যাপার হচ্ছে আপনাদেরকে পেয়ে যাই। রাত 11:59 হলেই আপনারা জড়ো হন এবং আমাদের ঘটনা শুনেন, এটা একটা বিশাল ব্যাপার। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ইমেইলে, এবং আশা করছি এই ইমেলটা আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিসেনার্স, স্টোরি টেলার সবাইকে সালাম, স্পেশালি রাসেল ভাই ও আফনান ভাই, কারণ আমি দুজনেরই অনেক বড় ফ্যান। রাসেল ভাই, আপনি আমার ঘটনাটি পড়ে শোনালে আমি খুবই খুশি হব। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। জানি আপনি সবসময় ভালোর দলে, তাও জিজ্ঞাসা করলাম, দয়া করে আমার ঠিকানা সম্পূর্ণ গোপন রাখবেন। আমি সময় নষ্ট না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি মূলত আমার দাদাকে নিয়ে, যিনি তৎকালীন সময়কার স্বনামধন্য পীর বংশের একজন কামেল পীর ছিলেন। ঘটনাটি আমার দাদার মুখে যেভাবে শোনা, আমি সেভাবেই শুরু করছি। আশা করছি লিসেনারদের বুঝতে সমস্যা হবে না। ঘটনার সময়কাল 1970-এর মাঝামাঝি দিকে। আমাদের গ্রামটা তখন অত্যন্ত অজপাড়া গা। আমার বয়স তখন এই ধরুন 16 কি 18। আমি তখন আমাদের বাসা থেকে বেশ দূরে একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসায় পড়তাম এবং বোর্ডিংয়ে থাকতাম। তো একদিন হলো কি, মাদ্রাসার বড় হুজুর আমাকে ডাকলেন এবং বললেন, হামিদ মিয়া, তোমাকে আজকে আমার সাথে পাশের একটি গ্রামে যেতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর কেন? হুজুর গম্ভীর স্বরে আমাকে বললেন, ওই গ্রামে কিছুদিন যাবত একটু সমস্যা হচ্ছে, আমাকে মাগরিব বাদে সেখানে যেতে বলা হয়েছে, তাই তোমাকেও নিয়ে যাই। হুজুরের মুখে এই কথা শুনে আমি 7-5 না ভেবে বললাম, আচ্ছা, মাগরিব বাদ আমি তৈরি হয়ে থাকবো, আপনি ডাক দিলে আপনার সাথে চলে যাব। যথারীতি যে কথা সেই কাজ। মাগরিবের নামাজ শেষ করতেই হুজুর আমাকে বললেন, হামিদ মিয়া, আমার ঘরে কিছু জিনিসপত্র ভরা একটা ব্যাগ আছে, তুমি ব্যাগটা নিয়ে আমার সাথে চলো। তৎকালীন সময় কোনো যানবাহনের অতটা চলাচল ছিল না, তাই হুজুর আর আমি পায়ে হেঁটে রওনা দিলাম পাশের গ্রামের উদ্দেশ্যে। আমাদের যাত্রা পথে যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি যদিও, কিন্তু ওখানে পৌঁছানোর পর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মূলত যেই বাড়ির উদ্দেশ্যে ওইখানে যাই, ওইখানে পৌঁছানোর পর দেখি সেই বাড়ির উঠোনে 3টা লাশ শোয়ানো আছে, শুধু লাশের গায়ে একটি করে চাদর দিয়ে রাখা। আশেপাশের মানুষ একটু দূরে দাঁড়িয়ে আছে। হুজুর এরকম অবস্থা দেখে ওই লাশের পরিবারদের জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, আর লাশকে এই অবস্থায় রেখেছো কেন? এদের গোসল করানো হয়নি? মূলত আমরা সেখানে যাই লাশের জানাজা এবং কিছু অশরীরীর ঘটনার মীমাংসা করতে। হুজুর পরিবারের একজনকে বললেন, লাশের মুখ থেকে চাদর সরাও, আমি এদেরকে একটু দেখতে চাই। কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি। তখন আমাকে হুজুর বলল, হামিদ মিয়া, এই লাশের উপর থেকে চাদর সরিয়ে একটু দেখাও। হুজুরের কথা মতো আমি চাদরটা সরাই, কিন্তু চাদরটি সরিয়ে আমি আমার জীবনের সব থেকে ভয়াবহ জিনিসটি দেখি, আর তা হলো লাশটি মাথার সাইড থেকে পুরো অর্ধেক পর্যন্ত মনে হয় কেউ চাপাতি দিয়ে কুপিয়ে আলাদা করে ফেলেছে। কিন্তু না, পরে 2টি লাশের ওপর থেকে চাদর সরানোর পর দেখি একটি লাশের ঘাড়ের ওপর থেকে পুরো শরীরের অর্ধেক নেই। মনে হচ্ছে কেউ তাদেরকে টেনে ছিঁড়ে আলাদা করে ফেলেছে। এই দেখে আমি সহ্য করতে পারি না, সাথে সাথে বমি করে দিই। তা দেখে হুজুর আমাকে বলল, হামিদ মিয়া, তুমি ঠিক আছো? আমি অভয় দিয়ে বলি, হ্যাঁ ঠিক আছে। এরপর যথারীতি গ্রামের কিছু সাহসী লোক দিয়ে লাশের গোসল ও জানাজা দিয়ে দাফন করে দেওয়া হয়।
এরপর পরিবারের কাছে হুজুর জিজ্ঞাসা করলেন এই সব ঘটল কিভাবে। পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ কষ্টভরা মুখ করে বললেন, এরা 3 জন আমার ছেলে। এরা প্রতিদিন কুমার নদীতে নৌকায় মাছের খোঁজে দূরে দূরে যেত। হঠাৎ একদিন তারা 3 ভাই মিলে কাঠের তৈরি অদ্ভুত একটা বাক্স বাসায় নিয়ে আসে। তারপর তারা সেই বাক্সটা খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারেনি। গত 5 দিন আগে অনেক চেষ্টার পর ওই বাক্স ভাঙতে সফল হয়েছে। বাক্স ভাঙার পর থেকেই তারা কেমন যেন শুরু করেছিল। মনে হচ্ছিল কিছু দেখে ওরা অনেক ভয় পেয়েছে। তারপরও তারা মাছ মারতে যায়। আমি তাদের মাছ মারতে যেতে নিষেধ করি। নিষেধ উপেক্ষা করে মাছ মারতে যায় তারা। পরে কাল সকালে ওই নৌকায় তাদের এই অবস্থায় পাওয়া গেছে, লাশ। হুজুর সেই বাক্সটি দেখতে চায়। লোকটি বাক্সটি নিয়ে হুজুরের দিকে আসে এবং তখনই হুজুর বাক্সটি দেখে কেমন যেন একটু অস্বস্তি বোধ করতে থাকেন। তারপরে হুজুর ভালো করে বাক্সটি পর্যবেক্ষণ করেন এবং তিনি দেখতে পান, আমিও দেখতে পাই, বাক্সটির সারা গায়ে বিভিন্ন রকমের লেখা, এবং লেখাগুলো তৎকালীন সময় হুজুর ঠিকমতো পড়তে পারছিলেন না, কিন্তু তারপরও যতটুকু তিনি পড়তে পেরেছিলেন তা হলো বাক্সটির ওপরের অংশে লেখা ছিল মৃত্যু সমান, যে খুলবে সেই মরবে। এই শুনে ওইখানকার সব লোকজন এবং আমিও চমকে যাই। সাথে সাথে হুজুর বাক্সটি আগুনে পুড়িয়ে ফেলতে চান, কিন্তু দুঃখের বিষয় হলো বাক্সটি আগুনে পোড়ানো যাচ্ছিল না। সব বুঝে শুনে হুজুর বলেন, এই বাক্সটি আমার সাথে নিয়ে যাব এবং কাল সন্ধ্যায় আমি এর ফলাফল জানাবো যে বাক্সটি আসলে ধ্বংস করতে পারা যাবে কিনা। এরপর আমরা ওখান থেকে বাড়ির দিকে রওনা দিই। মাদ্রাসার দিকে চলে আসি। বাড়িতে আসার সময় আমাদের কিছু টুকটাক সমস্যার ভিতর পড়তে হয়, যেমন জোরে জোরে গাছে ঝাঁকি দেওয়া, পেছন থেকে বিভিন্ন পশু পাখির কণ্ঠ শুনতে পাওয়া, মেয়েলি কান্নার আওয়াজ শোনা। তারপরে হুজুর সাথে ছিলেন দেখে মনে সাহস ছিল। আমাদের মাদ্রাসায় পৌঁছাতে তখন প্রায় রাত 1টা। মাদ্রাসায় আসার পর হুজুর তার নিজের কাছে থাকা কিছু জিনের মাধ্যমে জানতে পারে যে এই বাক্সটি প্রায় 250 থেকে 350 বছরের পুরনো বাক্স। এটা বিভিন্ন যুদ্ধে এ ধরনের অস্ত্র হিসেবে নিক্ষেপ করা হতো এবং নিক্ষেপের সময় অস্ত্র ভেঙে যেত এবং ওই অস্ত্রের থেকে 8 থেকে 10 জন বন্দী থাকা জিন আশেপাশে প্রায় সব মানুষকে নৃশংসভাবে হত্যা করত এবং পুনরায় সেই অস্ত্রের ভেতর, মানে বাক্সের ভেতর চলে যেত এবং বাক্সটি পুনরায় আগের মতো হয়ে যেত। এই কাজে এই বাক্স তৈরি করা হতো এবং তারা আরও বলে এই বাক্স তৈরি হয়েছিল সুলাইমান আলাইহিস সালামের আমলে। তারা বলেন এরকম বাক্স পৃথিবীতে প্রায় 95 থেকে 96টি আছে। কালের বিবর্তনে এই বাক্সের ধরন ও আকার পাল্টিয়েছে। হুজুর তখন বলেন এই বাক্স ধ্বংস করা যায় কিভাবে? তখন সেই জিনগুলো হুজুরকে জানায় এই বাক্স কোনোদিন ধ্বংস করা যায়নি কিংবা যেত না, তাই তারা এই বাক্সগুলো বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে কিংবা বিভিন্ন গোপন স্থলে লুকিয়ে রাখে। তারা এও জানান এই বাক্স প্রথম তৈরি করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদের রক্ষা করার জন্য। তারপর থেকে ওই বাক্স বড় হুজুর গোপনে কোথাও লুকিয়ে রাখে এবং 3 জনকে সেটা পাহারা দিতে বলে, যাতে কেউ কোনোদিন আর ওই বাক্সের সন্ধান না পায়। আমার দাদাসহ আমাদের এই পীর বংশের বিভিন্ন লোকের মুখে শোনা আজও সেই বাক্স আমাদের বংশের কারো না কারো কাছে লুকানো আছে। আমার ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক ধরনের ঘটনা ঘটেছে, সেগুলো আমি একে একে পাঠাবো এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি লিখেছেন, আপনার নাম ঠিকানা বলতে মানা করেছেন, আমি বললাম না, আমি দেখতে পাচ্ছি আপনার নামটি, এবং অনেক ধন্যবাদ আপনাকে এরকম চমৎকার একটা স্টোরি আমাদেরকে আবারও উপহার দেওয়ার জন্য। লিসনার্স, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Bhuth.com with Russell. ওয়েলকাম ব্যাক।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। 177তম এপিসোডে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন, অনেকেই প্রশংসা করছেন আমাদের এই ঘটনাগুলোর, এবং আশা করছি আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। এবং আমাদেরকে ফেসবুকে যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আরও কমেন্ট করতে চাইলে লিখুন। আমাদের ফেসবুকের লিঙ্কে যে আপনাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা লিখতে পারেন www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করবো না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি ফাহাদ, লিখছি সিলেট থেকে। স্টুডিওতে এসে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ করছি। আমি ক্লাস 5 থেকে ভূত FM শুনে আসছি। মধ্যখানে বেশ কিছু সময় আপনার শো বন্ধ ছিল। সেই সময় ইউটিউব থেকে আপনার আগের এপিসোডগুলো ডাউনলোড করে শুনতাম। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম একটা ঘটনা পাঠাবো, তবে সুন্দরভাবে গুছিয়ে লিখতে না পারার কারণে পাঠাতে পারছিলাম না। শেষমেশ ঘটনাটি লিখে পাঠানোর সিদ্ধান্ত নিলাম। অগোছালো লেখার জন্য শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যে ঘটনাটি বলবো সেটা আমার ফুপুর সাথে ঘটেছিল। অনেক আগে একবার ফুপু এই ঘটনাটি আমাকে বলেছিলেন। সে সময় আমি এত গুরুত্ব দিয়ে শুনিনি, তাই সেদিন ফুপুর সাথে আমার যখন দেখা হয় তখন ঘটনাটি তার কাছ থেকে আমি শুনে নিই। আমার ফুপুর হাজব্যান্ড ছিলেন অত্যন্ত সাহসী মানুষ। উনি প্রায় রাতেই মাছ ধরতে যেতেন। আমাদের আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় আলো শিকার। সাধারণত আলো শিকার করতে দুটি জিনিসের প্রয়োজন হয়, টর্চ লাইট এবং বর্ষা। ওনাদের বাড়ির সাথে ছিল অসংখ্য মাঠ এবং খাল আর বিল। যখন বর্ষাকাল আসতো তখন পানি, খাল, বিল সব জায়গায় জমা হয়ে যেত। সেখানে অসংখ্য মাছ পাওয়া যেত। মূল ঘটনায় যাওয়ার আগে কিছু বর্ণনা দিই। ওনাদের একতলা বিশিষ্ট একটি দালান ঘরটির সাথে একটি কাঁচা রাস্তা এবং কাঁচা রাস্তার সাথেই মেইন রোড। কাঁচা রাস্তার শুরুতেই এবং মেইন রোডের সাথেই একটি কবরস্থান। কবরস্থানের পাশেই গাছগাছালিতে ঘেরা এবং পাশেই বড় একটি বাঁশঝাড়, এবং এর কিছু দূরেই ফুপুদের বাসা, আর সাথে কয়েকটা বাড়ি রয়েছে এবং এর পরে আরও অনেক খালি মাঠ রয়েছে। ফুফা যখন রাতে আলো শিকার করতেন প্রায়ই ওনার সাথে অদ্ভুত ঘটনা ঘটত। যেমন একদিন ওনার পাশের এক খালে উনি গিয়েছিলেন শিকারে। উনি দেখতে পেলেন সেই খালে অসংখ্য মাছ। মাছগুলো সাধারণ মাছের চাইতে অনেক বড় এবং মাছগুলো দেখতে অদ্ভুত ছিল। ফুফা বুঝতে পারলেন যে এগুলো মাছ নয়। উনি ভয় না পেয়ে বিভিন্ন দোয়া দুরুদ পড়ে সেখান থেকে চলে আসেন। আরেকদিন উনি আলো শিকার করে বাড়ি ফিরছিলেন। প্রথমেই বলেছিলাম ওনাদের কাঁচা রাস্তার সাথে একটি কবরস্থান এবং একটি বড় বাঁশঝাড় রয়েছে। যখন বাঁশঝাড়ের কাছে এলেন তখন তিনি দেখতে পেলেন পুরো বাঁশঝাড়টি ওনার ওপরে পড়ে যাচ্ছে। উনি সাথে সাথে বাঁশঝাড়ের জায়গা অতিক্রম করেন এবং দোয়া দুরুদ পড়তে শুরু করলেন এবং সেখান থেকে চলে এলেন। যেহেতু উনি অনেক সাহস ছিলেন তাই উনি ভয় পাননি। বলা যায় গভীর রাতে কেউ একা রাস্তা দিয়ে হেঁটে আসলে কোনো জিন বাঁশঝাড়ে ফেলে মানুষকে ভয় দেখাতে চায়। যদি কেউ ভয় পেয়ে যায় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। এর কিছুদিন পরে ফুফা একদিন আলো শিকারে যান। সেদিন ওনার টর্চ লাইট সমস্যা করছিল। হঠাৎ উনি দেখতে পান ওনার সামনে কয়েকটা কুকুর আসছে। এত রাতে কুকুর কোথা থেকে আসবে উনি বুঝতে পারছিলেন না। তারপরও উনি বিষয়টা স্বাভাবিকভাবে নিলেন এবং সামনে এগোতে লাগলেন। কিন্তু কুকুরগুলো সামনে আসতেই উনি দেখতে পেলেন কুকুরগুলোর চোখ লাল, শরীরের রং কালো। ওনার দিকে কুকুরগুলো খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি কিছুটা ভয় পেয়েছিলেন, তবুও উনি বিভিন্ন দোয়া দুরুদ পড়তে শুরু করলেন। সেই কুকুরগুলোকে অতিক্রম করে চলে আসলেন। উনি আর পেছনে ফিরে তাকাননি। প্রায় ওনার সাথে এরকম অস্বাভাবিক ঘটনা ঘটে। এবার আসি মূল ঘটনায়। আমার ফুপুর একটা মেয়ে আছে, এখনো 40 দিন পেরোয়নি। ফুফা রাত্রে আলো শিকারে যেতে চাইলেন। ওনার মা ছিলেন ধার্মিক মানুষ। ওনার মা ফুপাকে বাধা দিয়ে বললেন, এত মাছের প্রয়োজন নেই, তোর ঘরে এখন একটা মেয়ে রয়েছে, 40 দিনও হয়নি, তুই ঘরে থাক, তোর মেয়ের সাথে থাক, এত রাতে মাছ ধরার দরকার কি? ফুফা এই কথাগুলো শুনে হেসে উড়িয়ে দিলেন এবং আলো শিকারে বের হয়ে পড়লেন। সেদিন উনি বেশ কিছুক্ষণ আলো শিকার করার পর মাছ পেলেন না, তাই বাড়ি চলে এলেন। উনি রাস্তা দিয়ে একাই হেঁটে আসছিলেন। ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার পেছন পেছন কেউ যেন হেঁটে আসছে। উনি পেছনে ফিরে তাকালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না। বেশ কয়েকবার ওনার সাথে এরকম ঘটনা হয় এবং অবশেষে উনি বাড়ি চলে আসেন। বাড়িতে আসার পর ফুপু এসে গেট খুলে দেন। উনি রুমে ঢুকেই বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে আসেন। ততক্ষণে ওনার মেয়ে ঘুমিয়ে পড়েছে। ফুপু ওনার জন্য খাবার এনে দেয়। খাবার খাওয়া দাওয়া শেষ করে ওনারা টুকটাক কথা বলছিলেন আস্তে ধীরে, যাতে ওনাদের মেয়ে ঘুম থেকে না ওঠে। বেশি কথা না বলে ফুপা ঘুমানোর জন্য বিছানায় যান। ততক্ষণে ফুপু থালা বাসন পরিষ্কার করছিলেন। হঠাৎ শুনতে পেলেন ওনাদের দরজায় কেউ আঘাত করছে। ঠক 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 ঠক। ফুপু উঠে গিয়ে দরজা খুললেন। দরজা খোলার পর উনি দেখতে পেলেন বাইরে কেউ নেই, কিন্তু দরজা খুলতেই একটা প্রজাপতি এসে ঘরের ভেতরে ঢুকে পড়ল।
কে এসেছে দেখার জন্য চাচা তাকিয়েছিলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না এবং উনি আর কিছু না ভেবে শুয়ে পড়লেন। ফুপুর চোখে তখনও ঘুম ছিল না, কিছুটা বিরক্ত বোধ করছিলেন, তাই এই বিষয়টাকে তেমন বেশি আমলে নেননি এবং দরজা লাগিয়ে উনি ওনার কাজ শেষ করেন। তখন ওনাদের ছাদে কি ঘটেছিল, ছাদের এপাশ ওপাশ আবার ওপাশ এপাশ এরকম একটা শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল যে কেউ একজন ছাদে হেঁটে বেড়াচ্ছে। ফুপা রেগে গিয়ে বললেন, এই কে রে, এত রাত্রে ছাদে কে হাঁটছে? উঠে আসবো নাকি যাবি? এরপর শব্দটা বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর শব্দটা আবার হচ্ছিল। সকালে ফুপু ঘুম থেকে উঠলেন, কিন্তু প্রতিদিন ঘুম ভাঙতো ফুপুর মেয়ের কান্নার আওয়াজে। কিন্তু আজ উনি ঘুম থেকে উঠে দেখেন সকাল 8টা বাজছে, ওনার মেয়ে গভীর ঘুমে। উনি ভাবলেন এই ফাঁকে সকালের কিছু কাজ সেরে নেই। উনি যাবতীয় কাজ শেষ করলেন এবং দেখলেন ওনাদের মেয়ে তখনও গভীর ঘুমে। এর কিছুক্ষণ পর ফুফা ঘুম থেকে উঠলেন, মুখ ধুলেন। এরপর ফুপাকে জানালেন যে ওনাদের মেয়েটা এখনো ঘুমিয়ে, প্রতিদিন এত আগে উঠে আজ উঠছে না। আমার ফুপা ওনার মেয়ের কাছে গেলেন এবং মেয়েকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করলেন, কিন্তু ওনার মেয়ে একদম চুপচাপ শুয়ে আছে। ফুপা মেয়েকে কোলে নিলেন এবং কোলে নিয়ে বুঝতে পারলেন মেয়ে শ্বাস নিচ্ছে না। ফুপু ততক্ষণে কেঁদে ফেলেছেন এবং মেয়েকে ওনার কোলে নিয়ে নাম ধরে ডাকতে শুরু করেছেন। এরপরে বাড়িতে ডাক্তার আনা হলো। ডাক্তার এসে ফুপুকে জানালো যে বাচ্চাটি মারা গিয়েছে। ফুপুর কান্নায় বাড়ি প্রকৃতি সব নিস্তব্ধ হয়ে গিয়েছে। একদম সুস্থ সবল একটা বাচ্চা, তার এইরকম পরিণতি কিভাবে সম্ভব? তার মৃত্যুতে সবাই কষ্ট পেয়েছে, কেউই মেনে নিতে পারছে না এই মৃত্যুটা। বিয়ের মৃত্যুর বেশ কিছুদিন হয়ে গেছে। এর মধ্যে হঠাৎ ফুপার সেই রাতের ঘটনার কথা মনে পড়ে। উনি একজন হুজুরের কাছে যান এবং তাকে গিয়ে সেই রাতের ঘটনার কথা বলেন। হুজুর ফুপাকে বলেন উনি অনেক রাত করে বাড়ি ফিরেছিলেন, তাই কিছু হয়তো ওনার পেছন পেছন এসেছিল এবং সেটা প্রজাপতি রূপে তাদের ঘরে প্রবেশ করে। এরপর ফুপা বুঝতে পারলেন যে তার নিজের ভুলেই তিনি মেয়েটিকে হারিয়েছেন। এই বিষয়টা উনি ওনার মায়ের থেকে প্রথমে গোপন রাখেন, কিন্তু কিছুদিন পর উনি বিষয়টা জেনে যান। কিন্তু উনি ফুপুকে কিছু বলেননি, বলে আর কোনো লাভ নেই, যা হবার হয়ে গিয়েছে। এরপর কখনো ফুপা আর আলো শিকারে বের হননি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন, পড়ে শোনাবেন। লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। আমার নাম ফাহাদ আহমেদ, তারপরে তিনি তার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফাহাদ, আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com, অথবা আমাদের ফেসবুক পেজে যে আপনারা লিখতে পারেন www.facebook.com/russell.স্বাধীন। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আমাদের কাছে একটা বড় অডিও ক্লিপ রয়েছে এবং প্রথমবারের মতো আমরা একটা এত বড় অডিও ক্লিপ পাঠাচ্ছি, শোনাচ্ছি আপনাদেরকে। যদি এই অডিও ক্লিপটি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা সবসময় অডিও ক্লিপকে ইন্সপায়ার করি এবং সেজন্যই এটা প্লে করা। এবং দেখুন, আমরা বড় অডিও ক্লিপও নেই এবং আপনার কাছে যদি কোনো ভালো ঘটনা থাকে আমাদেরকে পাঠিয়ে দিন। দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার নাম রাসেল ভাই মোহাম্মদ মাহবুবুল আলম সোহাগ। আমার বাসা পাবনার ঈশ্বরদীতে। আমি এখন পাবনার এডওয়ার্ড কলেজে লেখাপড়া করতেছি। আমি প্রায় রাসেল ভাই 2015 সাল থেকে ভূত এফএম শুনতাম। ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ার পর আমি এখন পর্যন্ত ভূত.com শুনতেছি। তো রাসেল ভাই, সবার গল্প শুনতাম, নিজের কাছে ভালো লাগতো, তো কখনো নিজের গল্পটা পাঠানো হয় নাই। তো আজকে ভাবলাম যে পাঠাই দিই। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার সত্য ঘটনাটা অবশ্যই শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে কোনো সমস্যা নাই। আসলে বলতে পারবো না যে আমার ঘটনাটা একেবারে ভয়ানক নাকি, সে দর্শকই বলবে। তো ভাই বেশি কথা না বলে চলুন আমার সত্য ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। তো ভাই, আমার ঘটনাটা শুরু হয় আমার জন্মের পর থেকে।
আমাদের দেশের বাসা হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া বড়হর গ্রামে। তো আমার জন্মের পরে আমি, ছোট বাচ্চারা যেমন সাধারণত অনেক সুন্দর হয়, তেমন আমিও অনেক সুন্দর ছিলাম। তো ভাই আমরা হচ্ছে 3 বোন আর আমি একটা ছেলে, আমার আব্বু আম্মুর। তো আমার এলাকাটা একটু বর্ণনা দিয়ে দিতে আছে ভাই। আমার যে দাদির বাসার পাশেই আমার একটা সম্পর্কের নানি হয়, তার বাসা ছিল। তো ওনার বাসা আর আমার বাসার মাঝে পিছনের সাইডে একটা গলির মতো একটা রাস্তা ছিল। তো বাড়ির পিছনের সাইডে 2টা পুকুর ছিল আর একটা শিমুল গাছ ছিল, আর শিমুল গাছের পাশে একটা বাঁশের ঝাড়ের মতো ছিল। আমরা সচরাচর বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতাম, কিন্তু যখন আমরা ওই বাড়ির নানির বাসায় যেতাম তখন আমরা ওই বাড়ির পিছনের গলিটাই ব্যবহার করতাম, তাহলে অনেক কাছে হইতো বাসাটা। তো রাসেল ভাই, তো আমাকে সচরাচর আমার দাদি বেশি বাড়ির বাইরে নিয়ে যেতে দিত না, ছোট যখন ছিলাম তখন। তো একদিন আমার ওই নানি আমার আম্মুকে বলে যে তোমার ছেলেকে আমার বাসায় একটু নিয়ে আসো, আমি একটু দেখি, আমার বয়স হয়ে গেছে, আমি তো আর যাইতে পারি না, একটু নিয়ে আসো, আমি একটু দেখি। তো আমার আম্মু একদিন দুপুরের দিকে আমাকে কোলে করে ওই বাসার পিছনের যে রাস্তা ওটা দিয়ে নিয়ে যাচ্ছিল। তো রাসেল ভাই বলে রাখি প্রথমে যে আমার ওই নানির সাথে একটা জিন থাকতো, যেটা আপনার ওই শিমুল গাছে থাকতো আর কি। এটা পরে আমার আম্মুদের থেকে আমরা শুনছি যে, তো যেদিন আমাকে ওই নানির বাসায় নিয়ে যাচ্ছিল, তখন আম্মু যেই আমাদের বাসা থেকে ওই গলি দিয়ে নানির বাসায় যাবে, শিমুল গাছটা যখনই পার হয়েছে, হঠাৎ করে আমার আম্মু খেয়াল করে যে আমি আর নড়াচড়া করতেছি না, কোনো আওয়াজ করতেছি না। তখন আমার আম্মু খেয়াল করে যে আমার গালে বড় বড় আঙ্গুলের ছাপ, আমার গালটা একদম লাল টকটকা হয়ে আছে, আর আমার গালে 5টা আঙ্গুলের ছাপ। তো এটা দেখে আমার আম্মু চিল্লায় উঠছে যে কি হলো, সবাই ডাকাডাকি শুরু করলো। আমার দাদিরা গেল, আমার আব্বু বাসায় ছিল না, আব্বু অফিসে ছিল, আমার আব্বু এইসব দিতে চাকরি করে সরকারি। তো সেক্ষেত্রে আব্বু অফিসে ছিল। আমার দাদিরা আসলো, আসার পরে দেখে এই অবস্থা। আমার ওই নানির, যেহেতু আমার বাসার থেকে আমার আম্মু নানির বাসার উদ্দেশ্যে রওনা দিছিল, তো আমাকে সর্বপ্রথমে নানির বাসায় নিয়ে যায়। ওখানে আমার একটা ফুফা ছিল যে মসজিদে নামাজ কালাম পড়াইতো, ধার্মিক ছিল, তো ওনাকে ডেকে নিয়ে আসে। আসার পরে আমাকে ঝাড়াফু দিয়ে সুস্থ করে তোলে, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। তারপরে আমার ওই ফুবা সবাইকে বলে যে তুমি যখন বাবুকে ওই বাসায় নিয়ে যাচ্ছিল, তখন ওকে একটা জিন দেখে ওর কোনো কারণে রাগ হওয়ার কারণে ওই বাচ্চাকে একটা চড় মারে, যার কারণে বাচ্চা জ্ঞান হারিয়ে ফেলছিল। হ্যাঁ, তো এখন একটু ওকে দেখে শুনে রেখো, আর ও যেন ওকে যে বাসার বাইরে যেন বেশি না নিয়ে যাওয়া হয়। তো রাসেল ভাই, এটা শোনার পরে আমার দাদিরা খুব টেনশনে পড়লো, আমাকে আর বেশি আমার বাইরে নিয়ে যেতে দিত না। আমার বোনেরা আমাকে কোলে করে বাইরে নিয়ে যেতে চাইতো হাঁটাহাঁটি করার জন্য, তাও নিষেধ করে দিল। আমার আব্বু আসলো বাসায়, আব্বু কথাটা শোনার পর আম্মুর উপর খুব রাগারাগি করার পরে নিষেধ করে দিল সবাইকে যেন আমাকে কেউ আর বাসার বাইরে না নিয়ে যায়। আমাকে তাবিজ দিয়ে দিল হাতে বাঁধার জন্য, আম্মুকে বলে দিছিল যে তাবিজ যেন কখনো না খোলে। তো তারপরে রাসেল ভাই অনেকদিন আর কোনো সমস্যা হয় নাই। তো একদিন আমার যে নানি, আমার আম্মু, ওনার বাসা ছিল হচ্ছে পাশের গ্রামে। তো একদিন বিকালের দিকে উনি আমাদের বাসায় আমার সাথে দেখা করার জন্য আসে, আমাকে দেখতে আসে। তো দেখে আসে, সবার সাথে কথা বলে বাসায় যেতে যেতে আমার নানির প্রায় একটু রাতই হয়ে যায়। গ্রামে প্রায় 8টা-9টা অনেক রাত। তো ওই টাইমে উনি বাসায় যাচ্ছিল। তো উনি যখনই ওই গলি দিয়ে যাচ্ছিল, আপনার যখনই শিমুল গাছটা পার হয়েছে, তখনই উনি দেখে যে ওনার মনে হচ্ছিল যে পিছন থেকে হয়তোবা কেউ আসে। উনি সাথে সাথে হাইটে হাইটে আসতেছে। তা গ্রামের মানুষ রাসেল ভাই, তো উনি বললো যে এই পিছনে কে রে? তো কোনো আওয়াজ আসে না। তো হঠাৎ দেখা যায় বাসের ঝাড়ের ভিতর থেকে মানে শন এরকম একটু সাউন্ড আসতেছে। তো নানি মনে করছে হয়তোবা কোনো জীবজন্তু হবে, সাপ পোকা হবে। তো নানি আবার সামনের দিকে হাঁটা শুরু করছেন। তো যেই সামনের দিকে তাকায় হাঁটা শুরু করছে রাসেল ভাই, তখনই আমার নানির নাম ধরে পিছন থেকে ডাক দিচ্ছে একবার, বাসের ঝাড়ের মধ্যে যে একটু এদিকে আয়, সন্ত, এভাবে ডাক দিছে।
আম্মু দাঁড়াইছে বলে কে, আর কোনো কথা বলে না। আবার যে সামনের দিকে হাঁটা শুরু করছে তখন আবার ডাকে, নাম ধরে ডাকে। তো ওই সময় রাসেল ভাই পিছনে কেউ থাকার আর কথা নাই। তো নানু একটু খেয়াল করছে দেখি, তখন দেখে রাসেল ভাই যে ওই বাঁশের ঝাড়ের ভিতরে দেখে একটা মানে দুইটা চোখ, মানে অনেকটা বিড়ালের চোখের মতো, কিন্তু সাধারণ বিড়ালের চেয়ে অনেক বড় 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 চোখ, একদম লাল টকটকা, মানে রক্ত চোখ, বড় বড় করে নানির দিকে তাকায় আছে আর নানিকে কাছে ডাকতেছে। তো এটা দেখে নানি তো খুবই ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে যাওয়ার ফলে নানি বাসায় যাওয়া ভুলে সোজাসুজি দৌড়ায় আমাদের বাসায় চলে আসে। সে আব্বুকে খুলে বলে যে এই ব্যাপার। তো আম্মু তখন আর নানিকে আর বাসায় যেতে দেয় না, যে আজকে রাত্রে তুমি আমাদের এখানেই থেকে যাও। তো নানি আমাদের বাসায় সেদিন থেকে যায়। যাওয়ার পর রাসেল ভাই প্রায় অনেকদিনই এমন ছোটখাটো ঘটনা প্রায় ঘটতেই ছিল। তো এর কিছুদিন পরে রাসেল ভাই আমরা আমার দাদির বাসা থেকে আমরা পাশের গ্রামে আমার জায়গা কিনে আমার আব্বু বাসা করে, আমার নানির বাসার এলাকায় ওখানে বাড়ি করে। তো আমরা ওখানে চলে যাই। তো রাসেল ভাই ওখানে যাওয়ার কিছুদিন পরে আমার দাদি মারা যায়। তো আমার দাদি মারা যাওয়ার পরে আমরা গ্রামে আমার আব্বুর মন টেকতেছিল না। তারপর আমার আব্বু যেহেতু ঈশ্বরদীতে চাকরি করতো, শহরে চাকরি করতো, সেক্ষেত্রে রাসেল ভাই যাতায়াতের একটু সমস্যা ছিল, যার কারণে আমরা পরিবার সহকারে আমরা ঈশ্বরদীতে চলে আসি। ঈশ্বরদীতে আসার পরে রাসেল ভাই আমরা যে পোস্ট অফিস কলোনি থাকে, আমার আব্বু যত রেলের চাকরি করতো, পোস্ট অফিসের চাকরি করতো, ডাক বিভাগে, রেলওয়ে ডাকে। তো সেক্ষেত্রে আমরা পোস্ট অফিস যে কলোনি, রেল কলোনি, ওটাতে আমরা উঠি। এটা দোতলা বাসা ছিল কলোনির ভিতরে। তো ওই কলোনিতে আমরা ওঠার পরে কিছু সমস্যার সম্মুখীন হই প্রথমে। তো আমি তখন ছোট ছিলাম, যেহেতু এগুলো আম্মুর থেকে পড়ে শোনা। তো একদিন আমার বড় আপার নাম হচ্ছে মুক্তি। তখন বড় আপার বয়স হচ্ছে আপনার এই 10-11 এমন হবে। তো আমার বড় আপা আমার কাপড় চোপড় নাড় দেওয়ার জন্য ছাদে গেছে। ছাদে গেছে। আমি প্রথমে আসলে আমি কলোনির একটু বর্ণনা দিয়ে দিই। কলোনিটা আসলে অনেক বড়, এখানে সরকারি চাকরিজীবী সবাই থাকে। আর আমরা ওখানে একটাই দোতলা বাসা ছিল, আমরা দোতলায় থাকতাম, নিচে একটা ফ্যামিলি থাকতো, আর আসলে সব একতলা বাড়ি, মানে কলোনির ভিতরে ঘেরা দেওয়া আর কি। পাশে একটা পুকুর ছিল, মানে অনেক গাছপালা দিয়ে ঘেরা আছে ভাই। আর আমি ছবিও পাঠিয়েছি রাসেল ভাই, দেখে নিবেন। তো তারপরে রাসেল ভাই যখন আমার আপু আমার জামা কাপড় ওই দোতলার ছাদে নাড় দিতে গেছিল প্রায় ভোর দুপুর বেলা, তখন হঠাৎ করে আপু খেয়াল করে যে ছাদের কিনারে এক সাইডে একটা প্রায় আপুর বয়সেরই এই 8-9 বছরের একটা মেয়ে দাঁড়ায় আছে, চুল ছেড়ে দিয়ে এই দাঁড়ায় আছে। তো আমার আপু ওখানে তেমন, আমার আপুর কেউ খেলার ছিল না, যেহেতু আপুর বয়সে অল্প ছিল তখন বড় আপার। তো সেই ক্ষেত্রে আপা যায়, যে বলে যে তোমার নাম কি? তো দেখে মেয়েটা কোনো কথা বলে না। তো আপু ওখানে দাঁড়ায় ওই মেয়ের সাথে কথা বলতেছিল। তো অনেক সময় হয়ে যাচ্ছিল, আমার আম্মু রান্না বান্না করবে। তো সেজন্য আমার আম্মু আবার কি করছে, আমার বড় আপুকে ডাকার জন্য ছাদে চলে গেছে। ছাদে যা দেখে যে রাসেল ভাই আমার আপু ছাদের ওয়ালের উপরে দাঁড়ায় আছে, একটু হলে ধরেন ছাদের থেকে পড়ে যাবে এমন অবস্থা। রাসেল ভাই তারপরে আমার আম্মু দৌড়ায় যায়, আমার আপুর হাত ধরে নিচে নামায় রাসেল ভাই। আমার আম্মু জিজ্ঞেস করে যে তুমি ওখানে উঠছো কেন, আরেকটা হলে তো পড়ে যায় তা। তো আমার আপু জিজ্ঞেস করে যে আমি তোর উপরে উঠিনি। আপু তখন মানে হুশ আসছে যে আপু কোথায় দাঁড়াইছিল, মানে রাসেল ভাই একেবারে ছাদের কিনারে, আরেকটু হলে পড়ে যাবে। তো তারপর রাসেল ভাই আপু জিজ্ঞেস করলো যে তুমি ওখানে কেন গেছো? তো জিজ্ঞেস করে যে আমি ওখানে তো একটা মেয়ে দাঁড়ায় আছে, ওর সাথে কথা বলতেছিলাম। তা আম্মু বলে কই মেয়ে? পরে আপু জায়গায় দেখে যে ওখানে কোনো মেয়েই নেই। তা আম্মু বিষয়টা সেভাবে নেয় না। তা আম্মু আপুকে নিয়ে আসার পরে রাসেল ভাই, তো তারপরে কিছুদিন পর থেকে আমার প্রচন্ড জ্বর, আমারও জ্বর, আপুরও জ্বর। এত পরিমাণে জ্বর যে সারি না, মানে একেবারে না বাঁচার মতো অবস্থা। আর কিছুদিন পর পরই ধরেন আমাদের বাসায় কিছু সমস্যা হচ্ছিল, যেমন আমার আম্মু একটা জিনিস এখানে রেখে দিচ্ছে, ওই জিনিসটার ওখানে পাওয়া যাচ্ছে না, মানে এই সামনে রেখে দেয় আর পাওয়া যায় না, এমনই ঘটনা দিন ঘটছিল। তারপরে রাসেল ভাই আমরা কলোনিটা চেঞ্জ করি, আমার আব্বা শহরে একটা জায়গা কিনে
জায়গা কিনে ওখানে আমরা বাসা করি, এখন পর্যন্ত আমরা ওই বাসাতেই থাকি। তো রাসেল ভাই, তো এখানে এই ঘটনাটা যখন এখানে হচ্ছিল তো আমরা চেঞ্জ করে আমাদের নতুন বাসায় চলে যাই। তো যাওয়ার পর থেকে রাসেল ভাই আর কোনো সমস্যা হয় নাই অনেকদিন প্রায়। তো আমি আস্তে আস্তে বড় হই, আমার বড় অপরও বিয়ে হয়ে যায়, আর মেজ অপরও বিয়ে হয়ে যায়। জাস্ট আমার বাসায় আমি, আমার ছোট আপু আর আম্মু আব্বু থাকতাম। তো আব্বুর বেশিরভাগ রাতের সময় ডিউটি করতো, আব্বু আর ডে ডিউটি করতো না। তো রাসেল ভাই, আমি আস্তে আস্তে ক্লাস 10-এ উঠে যাই। আমার মূল ঘটনা প্রায় এখান থেকে শুরু। রাসেল ভাই, আমি যখন 10-এ উঠে যাই তো আমার যে স্কুলটা ছিল রাসেল ভাই, ওই স্কুলটা ছিল ওই কলোনির থেকে 2 মিনিট দূরে হবে, 2 মিনিট দূরে হবে। তো রাসেল ভাই, আমি একদিন স্কুলে যাই, আমার এসএসসি পরীক্ষার আগে, মডেল টেস্ট পরীক্ষার আগে এই ঘটনা। তো আমি স্কুলে যাই, তো আমার বন্ধুরা বললো যে সবাই চলো আজকে আমরা ফুটবল খেলবো। তো রাসেল ভাই, ফুটবল খেলবে তো আমরা সব বন্ধুরা মিলে মাঠে গেলাম। মাঠটা ছিল হচ্ছে রাসেল ভাই, মাঠটার নাম ছিল স্টেডিয়াম মাঠ। স্টেডিয়াম মাঠের পাশেই ছিল ওই কলোনিটা রাসেল ভাই, আমরা যে প্রথমে থাকতাম ওই কলোনিটা রাসেল ভাই। তো রাসেল ভাই, আমরা ওখানে খেলতে গেলাম। তো বন্ধুরা খেলার পরে, তো সেদিন আবার একটু বৃষ্টি হচ্ছিল রাসেল ভাই, সেজন্য আমরা ফুটবল খেলার প্রোগ্রামটা করছিলাম। তো বৃষ্টি হওয়ার ফলে খেলার পরে আমাদের সবার গায়ে মোটামুটি কাদা লেগে গেছিল। তো আমরা ভাবলাম, প্রথমে বলছিলাম রাসেল ভাই ওই কলোনিতে একটা পুকুর ছিল। তো আমরা সব বন্ধুরা বললাম যে ঠিক আছে, আমরা ওই পুকুরে খেলার পরে গোসল করে তারপর সবাই বাসায় যাবো। তো রাসেল ভাই, আমি বললাম ঠিক আছে চলো সবাই যাই। তো সবাই গেলাম। যাওয়ার পরে রাসেল ভাই, আমার সব বন্ধু বান্ধব ওই কলোনির ভিতরে ঢুকলাম। ঢুকে সব বন্ধুরা তো পুকুরে নেমে গেছে আগেই। তো আমি কলোনির ভিতরে ঢোকার পর থেকে রাসেল ভাই, একদম ঢোকার পর থেকে আমার মানে মনে হচ্ছিল, আমার একটু অন্যরকম লাগতেছিল রাসেল ভাই, যে আমার ঘাড় এত ভার হয়ে আছে, মনে হচ্ছে ঘাড়ের উপর 3-4 জন বসে আছে রাসেল ভাই। এত পরিমাণে শরীর খারাপ হতে লাগতেছিল, মানে আমি আর দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। তো লাস্টে আমি আমার বন্ধুদের বলে আমি ওখান থেকে চলে আসি রাসেল ভাই, যে আমার শরীর খারাপ করতেছে, আমি আর গোসল করব না, আমি বাসায় যাই, তোমরা থাকো। এটা বলে রাসেল ভাই আমি চলে আসি। বাসায় আসার পর থেকে রাসেল ভাই আমার প্রায় 1 সপ্তাহ জ্বর, মানে জ্বর সারে না তো সারেই না। তো তারপরে রাসেল ভাই আমি প্রায় স্কুলে আমার যাওয়া বন্ধই হয়ে যায়। তো তারপরে এরকম 9 দিনের দিন আমার জ্বরটা একটু সারে। তারপর থেকে রাসেল ভাই আমি মানে স্কুলে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলাম রাসেল ভাই। জ্বর সেরে যাওয়ার পরে আমি প্রায় স্কুলে যাওয়া বন্ধই করে দিয়েছিলাম। তো জ্বর ছাড়ার পর থেকে রাসেল ভাই আমার সাথে নতুন নতুন কিছু সমস্যা শুরু হচ্ছিল। যেমন আমি যখন বাসার ভিতর থাকতাম অকারণেই আমি রেগে যেতাম, মানে আমার বাসায় এত সমস্যা শুরু হলো রাসেল ভাই যা বলা যাবে না। যে আমার আব্বু আম্মুর সাথে রাগারাগি, এই ছোট ছোট কথাই রাগারাগি মারামারি পর্যায়ে চলে যেত। আমি যখনই রাসেল ভাই বাসার বাইরে থাকতাম তখন সবকিছু ঠিক, যখনই আমি বাসায় ঢুকবো রাসেল ভাই তখনই মানে কি হয়ে যায় রাসেল ভাই, যে মারামারি পর্যায়ে চলে যায় রাসেল ভাই। তো এই কারণে আমি স্কুলেও যাই না, আবার বাসার বাইরে থাকলে ঠিক ভালো থাকি, আবার ভিতরে ঢুকলেই আপনার ধরেন ঝামেলা শুরু হয়ে যায়। তো সেই জন্য বাসার আব্বুর যারা বন্ধু বান্ধব ছিল মহল্লায়, তারা আব্বুকে বলছিল যে হয়তো বা সোহাগের কোনো সমস্যা আছে, তোমরা একটু ডাক্তারের কাছে দেখাও বা একটা হুজুরে দেখাও। তো আমার সাথে কিন্তু তখন আসলে কোনো সমস্যা নাই, খালি বাসায় ঝামেলা মারামারি, এই ঝগড়াঝাটি, এটা আপুর সাথে ছোট আপুর সাথে আমার ঝগড়াঝাটি শান্তি। মানে এক কথায় আমি বাসায় নিয়ে মনে সহ্যই করতে পারতাম না। আমার রুমে আমি যখন থাকতাম আসলে আমি রুম সবসময় ভিতর থেকে তালা মেরে রাখতাম, আর আমার রুমে কাউকে ঢুকতে দিতাম না রাসেল ভাই। তো একদিন আমার আম্মু আব্বুকে বলে যে তুমি একটু যাও আমাদের মসজিদের হুজুরকে একটু ডেকে আনো, সবাইকে দেখাও। তো রাসেল ভাই আমার আব্বু 5 ওয়াক্ত নামাজ পড়তো, তো হুজুরের সাথে দেখা গেল, আমাদের মাদ্রাসা মসজিদ। তো ওখানে যায় কথা বলে। তো কথা বলার পরে হুজুর বাসায় এসে আমাকে ঝাড়াফু দেয়, পানি করে দিয়ে যায়, দিয়ে চলে যায়, বলে তেমন কিছু না, সমস্যা নাই, ওকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেন আর দেখে শুনে থাকতে বলেন, তাহলেই হবে। তো বলে চলে যায়। তো রাসেল ভাই ওই দিন রাত্রে থেকে ঘটনাটা আরো বেড়ে যায় রাসেল ভাই। তো তখন শীতের সময় ছিল রাসেল ভাই, শীতের সময় ছিল, মানে শীত কেবল পড়ছে। তো আমার একটা অভ্যাস ছিল রাসেল ভাই, গরম হোক শীত হোক আমি ফ্যান দিয়ে কাঁথা মোড় দিয়ে শুয়ে থাকতাম। তো তখনও রাসেল ভাই আমি কম্বল গায়ের উপর দিয়ে আমি ফ্যান সাইড দিয়ে শুয়েছি।
তো ফ্যান সাইড দিয়ে শুয়েছি রাসেল ভাই। তারপরে আমার এত পরিমাণে শীত লাগতেছিল, মানে শীতের এমনি দিন, তাও পরিমাণে এত পরিমাণে রুমটা ঠান্ডা হয়ে গেছিল। রুমের বাইরে গরম রাসেল ভাই, কিন্তু রুমের ভিতরে এত ঠান্ডা মানে বলা যাবে না। তারপর আমি ওটা ফ্যান অফ করে দিয়ে 2টা কম্বল নিয়ে আমি শুলাম। 2টা কম্বল নিয়ে আমি শুলাম। শোয়ার পরে রাসেল ভাই আমার মানে একটু অন্যরকম লাগতেছিল, মনে হচ্ছে আমার ঘরে অন্য কেউ আছে, এমন মনে হচ্ছিল রাসেল ভাই। তো দোয়া কালাম করে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে রাসেল ভাই মানে হয় না যে হালকা ঘুম ভেঙে যায়, এই পাশ ও পাশ হলে, মানে ডান পাশ থেকে বাম পাশে হলে ঘুমটা ভেঙে যায় বা হালকা হয়ে যায়। তো হঠাৎ আমার এই পাশ ডান কাছ থেকে আমি বাম পাশে হয়েছি। বাম পাশে হচ্ছে আমার একটা আমার টিভি সাইডে, মানে খাটের পাশে বাম সাইডে হচ্ছে ফাঁকা। তো আমি এই ডান সাইড থেকে বাম পাশে হয়েছি। তো হালকা চোখ খুলছে, তখন রাসেল ভাই আমি খেয়াল করলাম যে কেউ যদি মানে 2টা হাত খাটের উপরে রেখে, মানে মাথাটা হাতের উপরে রেখে আমার দিকে তাকাই আছে। ফেস বোঝা যাচ্ছে না, কিন্তু চোখটা লাল টকটকা বড় চোখ আর দাঁত বার করে মানে আমার দিকে ভয়ানক ভাবে আসতেছে। আসলে আমি এখন বলতেছি, আমি আমার রুমে বসেই রেকর্ড করতেছি আর আমার গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে রাসেল ভাই এই ঘটনাটা বলতে, যে আমি মানে সেদিনকার যে চেহারা রাসেল ভাই, আমি ওটা ভোলার মতো না রাসেল ভাই। আমার দিকে লাল চোখ করে তাকায় আছে, মনে হচ্ছে আমার পুরো রেগে আছে, কিন্তু হাসতেছে আমার দিকে তাকায় রাসেল ভাই। তখন আমি ভয়ে এক লাফাই উঠে রাসেল ভাই, আমি চেক দিয়ে উঠি। ওই দিন আবার রাত্রে আমার আব্বু ছুটি ছিল। তো আমার আব্বু, ছোট আপু, আম্মু সবাই রুমে চলে আসে। আমার রুমে আসার পর থেকে আমার আব্বু চেক করে কি কেউ আছে নাকি, কি হয়েছে। বলি আব্বু এই ব্যাপার, আমি তো ঘামতেছি আসলে, খুব প্রচুর পরিমাণে ঘামতেছি। তারপরে আব্বু খাটের নিচে চেক করে দেখে যে না কিছু নাই, তুমি হয়তো স্বপ্ন দেখছো, তুমি ঘুমাই পড়ো। তো আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে রাসেল ভাই, যেহেতু আমার আব্বু আম্মুর রুম পাশেই, আমার আব্বু এই বিষয়টা একটু খেয়ালে নেয়। তো পরে হুজুরের কাছে এইসব আলোচনা করে, তো হুজুর বলেন সমস্যা নাই, আমি একদিন আপনার বাসায় আসবো না। তো রাসেল ভাই তো একদিন আমার তারপরের দিনই আমাদের মাদ্রাসার হুজুর আর একটা হাফেজ সাহেব এলাকার ওই মুসলিম বাসায় আসতে। বাসায় আসার পর থেকে রাসেল ভাই ওই যে হাফেজটা ছিল এলাকার, ও বাসায় ঢুকে আমার দিকে তাকানোর পর থেকে রাসেল ভাই ও মানে হুজুরকে রাখে ও বাসা থেকে চলে গেছে। বলছে আমি আসতেছি, আইসে বাসা থেকে চলে গেছে, আর আসে না, চলে গেছে। তারপরে হুজুর বলছে যে হাফেজ সাহেব চলে গেল, আচ্ছা আমরা তাহলে পরে আসবো না, হয়তো কোন কাজ আছে। তো হুজুর যায়, পরে ওই হাফেজ সাহেবের সাথে দেখা করছে। দেখা করার পরে আপনি চলে আসলেন কেন? তো হুজুরে ওই হাফেজ সাহেব বলছিল যে ওই ছেলের সাথে কিছু আছে, কারণ আমি বাসায় যখনই ওই হাফেজ সাহেব ঢুকছিল তখন ওনারও মানে অস্বাভাবিক লাগছিল, মানে ওনার শরীর খারাপ ছিল, সেজন্য উনি চলে যায়। তো পরে ঘটনাটা আব্বুকে বলে যে এই ব্যাপার, হয়তো আপনার বাসায় কোনো খারাপ কিছু আছে। তো এটা শোনার পরে আমার আব্বু আম্মুকে জানায়। আম্মু এটা শুনে তো অনেক ভয় পায়, আসলেই তো আমাদের বাসায় যে ঝামেলাগুলো হচ্ছে এগুলো তো অস্বাভাবিক। তো তারপরে রাসেল ভাই আমার আম্মু একটা হুজুরে কানতে বলে, তো আমার মাদ্রাসার হুজুরকেই বলে। তো হুজুরের একটা বন্ধু ছিল, উনিও আপনার এইসব কাজ করতেন, ওনাকে বাসায় নিয়ে আসে বিকালবেলা। তো রাসেল ভাই যেদিন থেকে ধরেন আমার আব্বু হুজুরদের জানাইছে, মানে আমার বাসায় হুজুরদের যাতায়াত বাড়ছে, সেদিন থেকে আমার ঘটনা আরো ভয়ানক থেকে ভয়ানক হচ্ছিল রাসেল ভাই। তো রাসেল ভাই যখন ওই হুজুরের বন্ধুকে নিয়ে আমার বাসায় আসছে, আসার পরে আমার ঘরে ঢুকছে, ঢোকার পর থেকে আমার ঘর এত ঠান্ডা, মানে দিনের বেলায় এত ঠান্ডা ঘর, দুপুর বেলা রাসেল ভাই ঠান্ডা, অস্বাভাবিক ঘরে মনে হচ্ছে ফ্রিজের মধ্যে আছে রাসেল ভাই। তো তারপরে ঘরের ভিতর বসে আমিও খাটে বসে আছি। তো হুজুর কি করছে রাসেল ভাই, তো আমার আসলে তারপরে আমার আর কিছু মনে না, হঠাৎ করে আর আমার খেয়াল নাই কিছু। পরে আমি এই ঘটনাটা পরে অন্যর কাছ থেকে শুনছি যে হুজুর যখন রাসেল ভাই বাসায় ঢুকছিল, ঢোকার পরে আমার রুমে আসে। রুমে আসার পরে ওই হুজুর এই রুমের ফ্লোরে বসে আর একটা পিতলের এই তোমার কলসি জাতীয় কিছু মাঝখানে রেখে বসে, আসন বসায়। বসানোর পরে রাসেল ভাই উনি আমার হাত ধরে বলে যে হাতের কনিষ্ঠ আঙ্গুলি ধরে চেপে ধরে আমাকে কিছু জিজ্ঞাসা করে। তো বলে যে তোমার নাম কি? আমার নাম জিজ্ঞাসা করে রাসেল ভাই। তো আমি আমার নাম জানাইলে আমার নাম বলি।
আমার নাম বলে আমি সোহাগই বলি। তো কিন্তু উনি ওনার দুইটা আঙ্গুল আমার মুখের ভিতর দেয়, তো আমি বল তখন হাসতেছিলাম। সাধারণভাবে মানুষের মুখের মধ্যে আঙ্গুল দিলে মানে হাসার কথা না হতো, আমি অনেক জোরে জোরে হাসতেছিলাম। যখন হাসতেছিলাম রাসেল ভাই, তখন আমার ওই বাসা যেহেতু মানে সেমি টাকা ছিল, মানে দেওয়ালগুলো পাকা ছিল, উপরে টিন ছিল, তো টিনের পরে ধাবর ধুবুর করে বল ইট পাথরের ঢেলের আওয়াজ। কিন্তু রাসেল ভাই কোনো ওখানে আমরা আব্বু বাইরে যায় দেখা যায় কোনো ঢেল ইট পাটকেল নাই, অটোমেটিক আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে উপরে ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা রাসেল ভাই দিনের উপরে। তো তারপরে রাসেল ভাই তো উনি আর কিছু করে না, উনি উঠে বাড়ির বাইরে চলে যায়, যে আব্বুকে বলে যে ছেলের সাথে হয়তো একটা সমস্যা আছে, তো আপনার মাদ্রাসা থেকে 2টা হাফেজ নিয়ে আসেন। তো সরি রাসেল ভাই, একটা হাফেজ আনার কথা বলছিল, ছোট বাচ্চা একটা আনার কথা বলছিল। তো মাদ্রাসার একটা ছেলে ছিল, নাম ছিল আবু, বাচ্চা ছিল হাফেজ। তো ওকে নিয়ে আসে, যেহেতু মাদ্রাসার হুজুরও ছিল, তো ওকে নিয়ে আসে রাসেল ভাই। আনার পরে ওই দিনই আবার আসেন বসার পরে বিকালের দিকে, তো ওই আবুর চালাতে সরিষার তেল দিয়ে ওকে দেখতে বলে যে দেখো তো কিছু দেখতে পারো নাকি। তো তখন আমি নর্মাল রাসেল ভাই, তখন মুখ দেখতে বলে। তখন দেখার পরে রাসেল ভাই ওই আবুরা পাশের রুমে যায়, কথা বলতে থাকে। তো আবার আমার রুমে এসে জিজ্ঞাসা করে যে তোমার কেমন লাগে, তোমার কি মনে হয় যে তোমার আশেপাশে কেউ আছে? আমি বলি যে হ্যাঁ, আমার মনে হয় যে আমার আশেপাশে কেউ থাকে, এরকম আমি বলি। তো তারপরে রাসেল ভাই ওই বাচ্চা হাফেজের ডাকে, ওকে আবার দেখতে বলে, আমার সামনে বসায়। তো রাসেল ভাই পরে ওই বাচ্চা বলে যে আমি আমার চারার মধ্যে 2জনে দেখতে পারতেছি, একটা হচ্ছে 2জনই মহিলা দেখতে পারতেছি, যে একজন একটু বয়স্ক আর একজন একটু অল্প বয়স্ক, মানে একজনের বয়স হচ্ছে আপনার প্রায় 20 থেকে 25-এর মধ্যে, আর একজনের বয়স হচ্ছে আপনার একটু বেশি বয়স্ক আর কি। তো এটা বলে। তো তখন ওই হুজুর বলে যে আপনার আব্বুকে বলে যে আপনার ছেলের সাথে 2টা পরী আছে, মানে মহিলা জিন আছে, যাদের পরী বলা হয় আর কি, আছে। তো যার কারণে ও আপনার মহিলা মানুষ সহ্য করতে পারে না, যার কারণে ও যখনই বাসার ভিতরে ঢোকে তখনই ও আসর করে, যার ফলে আপনাদের সাথে ঝামেলা করে পড়ে। আর যেহেতু বাসার বাইরে গেলে ওর উপরে আসরটা একটু কম হয়, যার কারণে বাসার বাইরে ও সবার সাথেই ভালো, খালি বাসায় যখন ঢুকে আপনারা খেয়াল করেন, বাসায় ঢুকলে আপনার ও এইরকম ক্ষিপ্র হয়ে যায়, আর ওর রুমে কাউকে ঢুকতে দেয় না, এই কারণে আর কি। আমার আম্মু বলে হ্যাঁ এই ব্যাপারে তো তোর রুমে কাউকে ঢুকতে দেয় না। তো এই হওয়ার পর থেকে রাসেল ভাই তো হুজুর বলে তাবিজ দিয়ে পানি পড়া দিয়ে চলে যায় যে এটা পরে রাখবেন হাতে সবসময়। তো আমি রাসেল ভাই তাবিজ আমার বিশ্বাস রাখি না, আমি তাবিজে বিশ্বাস রাখি না। তো আমি 2-1 দিন ভালো যায়, পরে থাকি, সমস্যা নেই। পরে একদিন স্কুলে যাই, ওই আবার খেলাধুলা করি টিফিনে আমরা। তো টিফিনে খেলাধুলা করতে লাগে, আর আসলে কখন ওই তাবিজ ছিঁড়ে কোথায় পড়ে গেছে আর খেয়াল করিনি, বাসায় আসতে খেয়ালও নাই। তো রাসেল ভাই আমি ওই দিন রাত থেকে আবার সমস্যা শুরু হয়, রাসেল ভাই ভয়ানক অবস্থা ধারণ করে। ওই দিন রাত্রে আমি শুয়ে আছি, লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি, বেশি তো লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি। তো রাসেল ভাই তখন রাত কত বাজবে, ওই দিন আমার আব্বু আবার অফিসে ডিউটিতে আছে, বাসায় শুধু আমি, আমার ছোট আপু, আমার আবার বড় আপুর ডেলিভারি হয়েছে বাচ্চা, তো বাচ্চা আমাদের বাসায় আছে, বড় আপু আছে, ছোট আপা, আমি আর আমার আম্মু রাখছে। তো রাসেল ভাই আমি শুয়ে আছি, তখন রাত 1টা কি 1:30 আনুমানিক, যেহেতু অনেক আগের ঘটনা। তো এরকম আমি তখন রাসেল ভাই ক্লাস 10-এ পড়ি, এটা হচ্ছে আপনার প্রায় 2016 সালের ঘটনা, এখানে 16 সালের মানে শীতের সময়কার। তো তখন রাসেল ভাই আমি যখন শুয়ে আছি, তখন রাত 1-1:30 বাজে, তো অনেক রাত্রি রাসেল ভাই আমি লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি। তো হঠাৎ মানে আমি খেয়াল করতেছি যে আমার লেপের উপর দিয়ে যদি কেউ এরকম হাত বুলায়, মানে মুখের উপর দিয়ে যদি হাত কেউ নিয়ে যায় খরচ মারার জন্য, আবার যদি দড়ি বা চুল জাতীয় কিছু যদি ওই লেপের উপর দিয়ে ক্রমাগত লাড়াচাড়া করে, তাহলে একটা অনুভব হয় না রাসেল ভাই, শিশির এটা অনুভব হয়, অমন লাগতেছে। তো আমি রাসেল ভাই আমি একটু ভয় পেয়ে যাই, যেহেতু পূর্বে আমার সাথে কিছু ঘটনা ঘটছে, আমি একটু ভয় পেয়ে যাই। তো ভয় পাওয়ার পরে রাসেল ভাই আমি সম্পূর্ণ লেপের মধ্যে ঢুকে যাই, লেপের মধ্যে মাথা ঢুকাই নিয়ে লেপের মাঝখান থেকে আমি একটু দেখার চেষ্টা করি যে কি আছে নাকি, কেউ আছে না। তো আমি রাসেল ভাই হালকা
লেপের মাঝখান থেকে মাথা বাইর করে রুমের ভিতরে তাকাই। আমি ডিম লাইট জ্বলতেছিল রাসেল ভাই। তো আমার খাটের পিছনের সাইডে, সরি খাটের সামনের সাইডে হচ্ছে আপনার আমার একটা আলনা আছে, একটা চেয়ার আছে। তো রাসেল ভাই চেয়ারের সাইডে দেখি যে মানে রুম অন্ধকার, কিন্তু ওই জায়গায় একটু ঘুমো সংযোগ, আমার মনে হচ্ছে কেউ দাঁড়ায় আছে, একটা অবয়ব টাইপের দাঁড়ায় আছে, কিন্তু বোঝা যাচ্ছে যেটা মানুষ দাঁড়ায় আছে। আমি অর্ধেক দেখছি, মানে মাজার উপরে সাইড, যদি আমি খাটের উপর ছিলাম পায়ের দিকে দেখতে পারি নাই, মাজা থেকে মাথা সাইড পর্যন্ত ঘুমো অন্ধকার, কিন্তু মনে হচ্ছে চুলগুলো অনেক বড় বড়, মানে বাতাসে এরকম লড়তেছে, এরকম অবস্থা। এইটা দেখে রাসেল ভাই আমি মানে জোরে লাফায় উঠি, লাফায় উঠি। তারপর থেকে রাসেল ভাই আমার আর খেয়াল নাই, আমার আর কিছু খেয়াল নাই। আমার আম্মু পরে ঘটনাটা আবার আমার আম্মুর থেকে শোনা যে আমি যখন চিল্লাই উঠি রাসেল ভাই, তখন আমার আম্মু রাত জায়গায় ছিল, কারণ আমার ওই যে বড় বোনের বাবু হয়েছিল, তো রাত্রে ওই বাচ্চার কাপড় চেঞ্জ করার জন্য উঠছিল। তখন আমি চেক করে উঠি, আমার বড় আপা, আম্মা, ছোট আপা সবাই রুমে চলে আসে। আসার পরে দেখে যে আমি খাটের উপরে বসে আছি, কোনো কথা বলতেছি না, তখন খাটের উপর বসে আছি, মাথা নিচু করে বসে আছি। তো তখন আমার আম্মু এসে জিজ্ঞেস করে কি হয়েছে, চিকুন মেলে, আমি কোনো কথা বলি না রাসেল ভাই। তখন আমি আমার আম্মুকে ধাক্কা মেরে ফেলাই দিই, তোরা কেন আমার রুমে আসছিস, রুম থেকে বাইর হয়ে যা, এখানে কারো আসার দরকার নাই, চলে যায়। এইভাবে কথা মানে হালকা গোলাপ কণ্ঠ, ভার মোটা কণ্ঠে বলতেছে রুম থেকে বার হয়ে যা, তোরা আমার রুমে আসবি না, এইভাবে বলে বাইরে যেতে বল। আম্মু ভাই কি হয়েছে জান তেন। তো রাসেল ভাই আমি এত রাগারাগি করতেছিলাম, রাগারাগি করার ফলে আমার আম্মু রাগে আমার আব্বুকে ফোন দেয় যে দেখো সবাই এরকম পাগলামি করতেছে, তুমি আসো। তো আসো, তো যেই বলছে, তো আমি বলছি আমার আব্বু আমার অফিস থেকে একটা লোক নিয়ে আমার বাসায় আসছে, কি হয়েছে। আমি তখন বসে আছি রাসেল ভাই। আমার তো একটা কথা বলতে ভুলে গেছি, যখন আব্বু আসতেছিল তখন আমি আবার মোটামুটি নর্মাল হয়ে গেছিলাম। এর মাঝে নর্মাল হয়ে গেছিলাম, আমি আম্মুদের রুমে বসেছিলাম। তখন যে আব্বু রুমের মানে বাড়িতে আসছে, কলিং বেল দিয়েছে, তখন থেকে আমার আর হুঁশ নাই। তখন কি হয়েছে, পরের ঘটনা আবার আম্মুর থেকে শোনা যে আব্বু যখন বাসায় আসছিল রাসেল ভাই, ঢুকলো, যেহেতু আমার আব্বু 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইসলামের দিকে খুব মনোযোগী ছিল। বাসায় আসার পর থেকে আব্বু আসার আগে কিন্তু আমি বলতেছিলাম যে আব্বু ডেকে নিয়ে আসো, আমি আজকে বাসায় থাকবো না, আমি আব্বুর অফিসে যে আজকে থাকবো। কিন্তু যখনই আব্বু আসতেছিল আমি মানে না, ও কেন আসছে, ও কেন আসছে, আমি কোথাও যাবো না, আমি বাসায় থাকবো, আমার কোনো সমস্যা নেই, আব্বুকে চলে যেতে বলো, আমি কোথাও যাবো না, এভাবে বলতেছিলাম। আব্বু বললো চলো যাই, আজকে আমার সাথে অফিসে থাকো, ভালো লাগবে নি। তো আব্বুর সাথে যে আঙ্কেলটা আসছিল উনি বললো যে চলো যাই, আমাদের সাথে আজকে একটু বসে গল্প করো। তো আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি যাচ্ছি না রাসেল ভাই। তো আমি তখনই বললো অনেক ক্ষিপ্র হয়ে উঠি, যেহেতু আমার আপুর বাচ্চা ছিল, তা আপু বাচ্চাটাকে নিয়ে অন্য রুমে চলে যায়। যাওয়ার পরে আমি ওই রুমে রাসেল ভাই জাজিম ছিল, জাজিম বলতে তোষক, মোটা তোষক, ওইটা আমি আমার বাম হাত দিয়ে বলে মাঝখান থেকে টান দিয়ে, মানে নখের মধ্যে টান দিয়ে আঁচড় মারে ছিঁড়ে ফেলি রাসেল ভাই জাজিমটা। তখন আমার চোখ মুখ গুলো অনেক রক্ত লাল হয়েছিল, আর আমার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেছিল রাসেল ভাই। তো এটা দেখে আমার আব্বু আমাকে চাপে ধরে যে কি হয়েছে, সবাই অস্বাভাবিক ভাবে তাকায় আছে যে আমার এক হাতে বাম হাতের আঁচড়ে জাজিম মাঝখান থেকে ছিঁড়ে গেছে রাসেল ভাই একেবারে। এই অবস্থা। তারপরে রাসেল ভাই নিয়ে যায়, আমাকে অন্য ঘরে টাইনে নিয়ে যেতে চাই, কিন্তু আমি যাই না, সবাই ধাক্কি করে মানে ফাইলে দিয়ে আমার আব্বুরও পায়ে কেটে যায়। তো তারপরে আমার আব্বু দোয়া কালাম পরে বলে আমার ফু দেয়, আয়াতুল কুরসি বলে ফু দেয়, অনেক দোয়া কালাম করে ফু দেয়। তারপরে বলে আমি একটু নর্মাল হই, তারপরে আমি একটু স্বাভাবিক হয়ে রাসেল ভাই। তারপরে আমি মানে ঘুমাই যাই, অটোমেটিক আমি ঘুমাই যাই। পরের দিন সকালে আমার ঘুম ভাঙে, কিন্তু 11টা-12টা বেজে গেছে ঘুম ভাঙে, কিন্তু তারপর আমার শরীর এত ব্যথা করতেছিল রাসেল ভাই, মানে শরীর মনে হচ্ছিল আমার কেউ মারছে, এমন অবস্থা। তারপরে এরকমই সমস্যা তো প্রায় হচ্ছিল। তো একদিন খেয়েছে, আমি শুয়ে আছি রাসেল ভাই, আবার রাত্রে এই ঘটনা, তখন রাত ওই 1টা-1:30 এরকম বাজে রাসেল ভাই। তো আমার বড় বোন আমার ওই ভাই নেই আপনার খাওয়ানোর জন্য উঠছে, দুধ খাওয়ানোর জন্য উঠছে, ঘুম থেকে উঠছে, তো বাচ্চারা রাত্রে জেগে থাকে, উঠছে, আমার আম্মুরা উঠছে। তো আমার আপু দেখে যে আমার রুমের ভিতর থেকে এক ধরনের আলো দরজায় নিচ দিয়ে দেখা যাচ্ছে। তো আমি যেহেতু ঘরের লাইট অফ করে শুইতাম রাসেল ভাই, তখন আমার আপু দেখতে আসে যে কিসের আলো,
একটু যাই দেখি। তো রাসেল ভাই আমার আপু যখন আমার রুমের দরজার ওখানে আসে, দেখে দরজা খোলা। দরজা খোলা তো আমার আপু দরজাটা ভিড়া দিয়ে খুলে রুমের ভিতরে তাকায়। তো রাসেল ভাই আমার আপু যেটা দেখে, রাসেল ভাই আমি কথা বলতেছি আমার হাতের লোম খারাপ হয়ে যাচ্ছে রাসেল ভাই। আমার আপু ঢুকে যেটা দেখে রাসেল ভাই, যে আমার বালিশের সাইডে মানে একটা মেয়ে, আপুর বয়সী হবে, একটা মেয়ে দাঁড়ায় আছে, দাঁড়ায় আমার দিকে তাকায় আছে, খুব রাগী চোখে তাকায় আছে, খুব রাগী চোখে তাকায় আছে। আর আবার আপু ওই সাইডে তাকাইছে, দেখো ওই সাইডে একটা মহিলা আমার দিকে রাগী চোখে তাকাচ্ছে, মানে দুইজন আমার দিকে তাকায় আছে খাটের দুই পাশে। এটা দেখে আমার আপু জোরে চিৎকার মারে, চিৎকার মারার ফলে মানে আমার আম্মুরা চলে আসে। আবার চিৎকার মারার ফলে পাশের বাসার, অত রাতেও পাশের বাসার লোকজন চলে আসে যে কি হয়েছে। আসে দেখে যে এই অবস্থা, আমি ঘুমিয়ে আছি, চিৎকার চিৎকার করতেছে, তাও আমি ঘুমাইছি, উঠি না। পরে এসে আমার সব ধাক্কা দেখি করতেছে, তা আমি উঠি না। তো অনেকক্ষণ পরে আমার মুখ পানি টানি মারার পরে আমি ঘুম থেকে উঠছি রাসেল ভাই। পরে উঠে আমি যে কি হয়েছে, হ্যাঁ তো তোমাকে এত ডাকাডাকি করতেছি আমরা, তুমি ওঠো না কেন? আমার তো মনে হচ্ছিল আমি একটা স্বপ্ন দেখতেছি যে আমি একটা মেঘের উপর দিয়ে ভাসতেছি, এমন মনে হচ্ছিল রাসেল ভাই। এটা আমি বলি, তারপরে বলে যে না সমস্যা তো আছে। সকালে আমার মাদ্রাসার হুজুরে আমার আব্বু বাসায় নিয়ে আসে বলে যে দেখেন এই সমস্যা হচ্ছে। তো হুজুর আবার ওই মাদ্রাসায় চলে যায়, মাদ্রাসায় ওনার সাথে যিনি ছিল ওই দিন চালান করে দেখে, যে জিজ্ঞেস করে যে সমস্যা কি, আমি আপনাদের কালকে জানাবো। তো আমার আব্বুরা পরের দিন নামাজে যায়, ফজরের নামাজের পরে হুজুর জিজ্ঞেস করে হুজুর কি হয়েছে। তো হুজুর যেমন বলে আর কি, যে আমি খোঁজ নিছি যে সোহাগের সাথে এরকম দুইটা পরীর মতো আছে মহিলা জিন, তারা কোনো কারণবশত সোহাগের উপর একটু রেগে আছে, কারণবশত রেগে আছে। আর সোহাগ ওই ছোটবেলা থেকে ওর সাথে এটা আছে, তো এটুকুই বলে, এর চেয়ে বেশি কিছু বলতে পারে না হুজুর। তারপরে বলে যে আমি এটা কাজ করতে পারবো না, আমার একজন জানা আছে, আমি ওনাকে যোগাযোগ করে আপনাদের জানাবো, এটা বলে চলে আসে। তো রাসেল ভাই দিনকে দিন আমার অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছিল, মানে শুকায় যাচ্ছিলাম রাসেল ভাই। আমার পরীক্ষাও সামনে চলে আসতেছিল, আমি এত শুকায় যাচ্ছিলাম, মনে হচ্ছে আমি জন্ডিসের রোগী। আমাকে যেই বলতেছে যে তুমি দেখতে জন্ডিসের রোগীর মতো মনে হচ্ছে, চোখ লাল টকটকা রাসেল ভাই। তারপরে হুজুর ওই ওনার বন্ধুর সাথে আলোচনা করে, তো উনি একদিন বাসায় এসে বলে বাসা আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি। তো আমার বাসার চার সাইডে ওই পাতিলের মতো করে রাসেল ভাই, মাটির পাতিলের মধ্যে কি কি রেখে আমার আব্বুকে বলে এটা চার সাইডে চারটা পুঁতে রাখবেন, কিন্তু সোহাগ যেন না দেখে। আমি যেন না দেখি, তো আমার আব্বু আমাকে না জানায়, আমি স্কুলে গেছিলাম, তো এর মধ্যে আব্বু চার সাইডে চারটা পুঁতে রাখে। পুঁতে রাখার পরে রাসেল ভাই আমি আসি বাসায় আসার পর থেকে রাসেল ভাই আমি মানে নর্মাল, একেবারে নর্মাল, বাসার ঢুকতে নর্মাল। কিন্তু তখন আবার শুরু হলো রাসেল ভাই যে আমি মানে নিজের মধ্যে একটা ইয়াস না, রাসেল ভাই আমি করতেছি, অটোমেটিক রাগ হয়ে যায়, বাড়িতে ঢুকলে রাগারাগি, বাড়ির বাইরে থেকে রাগায় খুব ছটফটানি, আমি বাড়ি যাবো না হ্যান তেন। এই বাড়িতে একদিন এরকম ছোটখাটো ঘটনা নিয়ে আব্বু আম্মুর সাথে একদিন আমার খুব রাগাটাই, তো রাগারাগি আমি তখন বাসার বাইরেই রাসেল ভাই। তো আমি তখনই সবাই বলছে আমি পাগলের মতো হয়ে গেছিলাম, আমি উন্মাদের মতো চারি সাইডে ঘুরতেছি, বাড়ির সাইডে পাকা করা কিন্তু রাসেল ভাই, আমি ঘুরতে পাকা ছান ভাঙিয়ে এত ঘোরা ঘুরছি যে ভিতর থেকে রাস্তা একটা সাপ বাইর হয়ে মাটির ভিতরে একটা সামনে ঘুরতেছি, সাপ বাইর হয়ে আমার হাতের উপর চলে গেছে, আমি খেয়াল করিনি রাসেল ভাই। আমার মনে হচ্ছিল যে আমার এটা করাই লাগবে রাসেল ভাই। আমি পরে মাটি টাটি খুঁড়ে আমার সবাই ধরি, মাথায় পানি টানি ঢালে আমি তারপরে খুঁড়ে একটা হাতে একটা কিছু বাঁধে রাসেল পাথরের মতো, আমি ওই পাথরটা ভাঙিয়ে ঘুরাই দিই রাসেল ভাই, ঘুরাই দিই। তার ফলে কি হয় যে ওই যেটা চার সাইডে ছিল আমার চার সাইডের থেকে ভাঙিয়ে ঘুরাই দিই রাসেল ভাই। আমার কিছু মাথা আসতেছিল না, আমার হাতের আঙ্গুল টাঙ্গুল মানে মাটি খোঁড়ার ফলে শান টান ভাঙার ফলে আমি এত শরীরে শক্তি ছিল যে আমি শান ভাঙিয়ে মাটি খুঁড়ে ওইগুলো আপনার ধ্বংস করে খেলি, এমন অবস্থা রাসেল। আমার হাতের আঙ্গুলের চারা উঠে গেছিল, অনেক খারাপ অবস্থা রাসেল ভাই। তো তারপরে আবার ওই হুজুরেক নিয়ে এসে আমার পরে আমাকে তাবিজ করে দেয় যে যাতে তাবিজ কখনো খোলা না হয় রাসেল ভাই, খোলা না হয়। এর মাঝখানে আবার আমার এসএসসি পরীক্ষা চালু হয়ে গেছিল রাসেল ভাই, যার ফলে আমি অসুস্থ থাকার কারণে ভালোভাবে পরীক্ষাও দিতে পারি না। তো এত ঝামেলা হয়েছিল রাসেল ভাই, কি বলবো, যে ঝামেলা মানে এত বেড়ে গেছিল যে আমি পরীক্ষা দিব, আমি
পরীক্ষার হল পর্যন্ত হাইটে যাওয়ার মতো আমার শক্তি ছিল না রাসেল ভাই। আমি কোন রকম আমাকে ধরে ধরে আমার আব্বু নিয়ে যেত, পরীক্ষা দিতাম, দিয়ে চলে আসি। তো পরীক্ষা শেষের পরে রাসেল ভাই ওই যে আপনার তবলিগের ছাত্র জামাত বাইরে, এসএসসি পরে আমাদের মহল্লা থেকে তবলিগের ছাত্র জামাত বাইরে, তখন আমি তাবিজ ব্যবহার করি রাসেল ভাই। তো তারপর তো আর বেশি একটা সমস্যা হয় নাই। তো যখন ওই ছাত্র জামাত বাইরে, আমার আব্বু কয়েকজন বলে যে সোহাগের সমস্যা ছিল, ওকে আল্লাহ রাস্তায় দিয়ে দেন, আল্লাহ রাস্তায় তবলিগে যাক, ও যায় ওখানে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করা মালিক, আল্লাহ ভালো করে দিবে, এলিমও হবে, দিনের রাস্তায় যাক। তো আমরা প্রায় 17 জনের জামাত ছিলাম রাসেল ভাই। তো এই 17 জনের জামাত নিয়ে আমাদের পটুয়াখালী কলাপাড়া ইউনিয়ন, পটুয়াখালী কলাপাড়া যারা আছেন পটুয়াখালী তারা চিনবেন, পটুয়াখালী কলাপাড়া মসজিদে আমাদের জামাত হয়। আমাদের প্রথম জামাত হয় হচ্ছে আপনার এই বয়লার মসজিদ, পটুয়াখালীতে ডিগ্রি কলেজের ওখানে বয়লার নামে একটা মসজিদ আছে, বয়লার মসজিদ বা কলেজ মসজিদ, ওখানে। তো ওখানে আমাদের জামাত হয় রাসেল ভাই। আমি ওখানে যাই, 17 জনের জামাত আমি যাই। তো যাওয়ার পরে রাসেল ভাই তো তেমন কোনো ঝামেলা হয় না, কোনো ঝামেলাই হয় না। তো বয়লার মসজিদে যাওয়ার পরে আমরা ওখানে 3 দিন থাকি রাসেল ভাই। তারপরে আমরা একটা মসজিদে যাই, ওইটা হচ্ছে আপনার ওই কলাপাড়া একটা নদীর সাইডে, আধারমানিক নদীর নাম রাসেল ভাই, আধারমানিক নদীর নাম। তো ওই একটা মসজিদ ছিল, ওখানে আমরা যাই রাসেল ভাই। আমি ওই আপনাদের গ্রুপে আমি ছবি পোস্ট করবো রাসেল ভাই, আমি মেলের সাথে আমি ছবিও পাঠাচ্ছি রাসেল ভাই, আপনারা দেখবেন। এই নদীর ধারে মসজিদটা ছিল রাসেল ভাই। তো একদিন রাত্রে কি হয়েছে, আমাদের আমির সাহেব যারা ছিল ওনারা বলে দিয়েছিল যে খবরদার কেউ রাত্রে একা একা বাইরে যাবা না, যাতে জামাতে আসলে আসলে অনেক সমস্যাই হয়, যাতে তোমরা কেউই বাইরে যাবা না, আর যদি যাইতে হয় আমাকে অথবা আমির সাহেবকে অথবা অন্য হাতে আরেকজনকে নিয়ে জানা যায়। তো ওই রাসেল ভাই ওই মসজিদের একটা ঘটনা মানে কেমন ছিল যে বিস্তারিত বলে দিই। ওই মসজিদের হচ্ছে ইস্তেঞ্জাখানা, মানে ওয়াশরুম ছিল হচ্ছে আপনার মসজিদের থেকে একটু দূরে, মানে নদীর সাইডে, ওই সাইডে ছিল ইস্তেঞ্জাখানা। মানে ইস্তেঞ্জাখানা 2টা ছিল হচ্ছে আপনার অপর সাইডে, আর 2টা ছিল হচ্ছে অপর সাইডে পিছনের দিকে। তো আমরা পেশাব করতে যাই, রাত তখন বাজে আনুমানিক 12টা 12:30। মসজিদে সবাই ঘুমাই গেছে, আমি আর আমার একজন বন্ধু, নাম হচ্ছে ইসমাইল নাম ছিল ওর, 6 নাম ব্যবহার করলাম, ও নাম বলতে নিষেধ করছে, তো 6 নাম, ওর নাম ছিল ইসমাইল। তো রাসেল ভাই আমি আর ইসমাইল গেছি হচ্ছে আপনার ওই ইস্তেঞ্জাখানায় ইস্তেঞ্জা করার জন্য রাসেল ভাই। তো যখন গেছি রাসেল ভাই, তখন আমরা পেশাব করে যেই চলে আসতে লাগতেছি, তো মনে হচ্ছে রাসেল ভাই ইস্তেঞ্জাখানার 2 পাশে 2টা পুকুর ছিল রাসেল ভাই। আর ওইটা ওই মসজিদটা ছিল হচ্ছে মৎস্য অধিদপ্তরের একদম সামনে, পটুয়াখালীর যে মৎস্য অধিদপ্তর আছে, মৎস্য অধিদপ্তরের একেবারে সামনে মসজিদটা। তো বিশাল বড় বড় পুকুর আছে ভাই। তো ওখান থেকে মনে হচ্ছে যে পুকুরের মধ্যে কেউ লাভ দিল, এমন আমার ঝোপ করে একটা সাউন্ড আসলো। তো আমরা হাঁটতেছি, তো হাঁটা আর সরতে পারছি না রাসেল ভাই, মনে হচ্ছে আমাদের কেউ পিছন থেকে টাইনে ধরে রাখছে, এমন অবস্থা। মানে আমার যে ওই যে বন্ধুরা ছিল ও আগায় হাঁটে যাচ্ছে, কিন্তু আমি আর হাঁটতে পারতেছি না রাসেল ভাই। আমি মানে আমার শরীর একটু অবশ হয়ে গেছে, মানে আমার কথা লড়তে পারছি না। তো আমি দোয়া কালাম করি, আমার বন্ধু কোনো রকম ভাবে আমি ওর দৌড় মেরে মসজিদে চলে আসি, আমি সবাই কাছে কিছু বলি না। তো এমন হয়েছে, তো আমাদের ওই জামাতে থাকাকালীন রাসেল ভাই আমাদের সাথে যে ঘটনাগুলো বেশিরভাগ ঘটছে, যে আমরা একটা জিনিস এক জায়গায় রাখলে তার মেসক এক জায়গায় রাখছি আর খুঁজে পাই না রাসেল ভাই, টুপি রাখছি টুপি পাই না। তো রাসেল ভাই এরকম ঘটনা ঘটতেছিল। তো রাসেল ভাই এরকম ঘটনার পরে আমরা যা হচ্ছে উপজেলা মসজিদে, পটুয়াখালী উপজেলা মসজিদে যাওয়ার পরে রাসেল ভাই ওখান থেকে এখন একটা বিশাল পুকুর ছিল রাসেল ভাই। তো জোহরের নামাজের আগে আমাদের গোসলের সময় দিত আমির সাহেবরা। তো আমরা যখনই গোসল করতে নামি রাসেল ভাই আমি, তো মনে হচ্ছিল যে আমার ও একটা কথা বলে রাখ। এই মসজিদে প্রায় দিন দৈনিক আমার এমন সমস্যা হচ্ছিল। তো সবচেয়ে বেশি সমস্যা হয় রাসেল ভাই পটুয়াখালী কলাপাড়া আধারমানিক নদীর উপর দিয়ে যে ব্রিজটা গেছে রাসেল ভাই, কুয়াকাটা যাইতে যে ব্রিজটা গেছে, ওই ব্রিজের পাশে মেডিকেল মসজিদ ছিল, মেডিকেল ব্রিজ একটা ছোট মসজিদ ছিল। ওই মসজিদে আমাদের লাস্টের দিকে আমাদের একটা ওখানে 3 দিন থাকা দেওয়া পরে ওই মসজিদে হচ্ছে সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটে আছে ভাই। তো আমরা যেদিন প্রথম দিন গেছি ওই মসজিদে একটা গোসল করা মানে 2টা পুকুর ছিল, একটা হচ্ছে আপনার পিছনের সাইডে
মেডিকেলের পিছনের সাইডে, আর একটা হচ্ছে মসজিদের একদম সামনে, গেটের সামনেই মসজিদটা রাসেল ভাই। যারা পটুয়াখালী আছে তারা আছেন, যারা লিসেন্স তারা বুঝবেন যে আমি কোথাকার কথা বলতেছি। তো রাসেল ভাই, তো প্রথম দিন আমরা গোসল করতে যাই পুকুরের অবস্থা কি আশেপাশে একদম ঝোড় জঙ্গল এই অবস্থা। তো গোসল করি রাসেল ভাই। ওই দিন সকাল থেকে আমার রাসেল ভাই একটু অন্যরকম লাগতেছিল রাসেল ভাই, অন্যরকম লাগতেছিল। তো তারপর অন্যরকম লাগা বলতে রাসেল ভাই আমার মানে শরীর আমার মনে হচ্ছে অতিরিক্ত ভার হয়ে আছে। আমার সাথে যে কথা বলছে আমি অটোমেটিক্যালি রেগে যাচ্ছি ওদের সাথে। আমার চোখ মুখ লাল টকটকা হয়েছিল, মনে হচ্ছে রাসেল ভাই চোখের মধ্যে রক্ত জমা হয়েছে এরকম। তো ওই দিন আমাদের রান্না বান্না হয় হচ্ছে আপনার মাছ রান্না হয়, চিংড়ি বড় বড় ফুটো করে চিংড়ি রান্না করে। তো আমার অনেক প্রিয় জিনিসপাতি রান্না করে। তো আমি ওই দিন দুপুরে খাওয়ার সময় আমার এই ঘটনা ঘটে যে আমি ওগুলা মাছটা আর খাই না। প্রথমে আমি খাই না, আমার মাছগুলো আমি সব অন্যজনে দিয়ে দিয়েছিলাম, আমি খাবো না, কিছু খাবো না, মানে আমি গম্ভীর হয়ে বসেছিলাম রাসেল ভাই। গম্ভীর হয়ে বসে থাকা বলে দিনের বেলা যায়। সমস্যাটা ঘটনাটা ঘটে হচ্ছে আপনার রাসেল ভাই এই মাগরিবের পর থেকে জিনিসটা শুরু হয়। মাগরিবের বয়ান থাকে, বয়ান শেষ করে বয়ান করার পরে এশারের নামাজ পড়ে আমরা জামাতে পড়ার পরে খাওয়া দাওয়ার সময় আমি একটু পরিমাণে রাগ হয়ে যায়। তালিম হচ্ছিল, তালিমের সময় রাসেল ভাই আমি মসজিদের মধ্যে বসেছিলাম। সবাই বলছে রাসেল ভাই মসজিদের মধ্যে কোনো ঘটনা ঘটে না, কিন্তু রাসেল ভাই আমার সাথে মসজিদের মধ্যেই সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে গেছে রাসেল ভাই। আমি তখন যে তালিম করতেছিল যে আমি ওকে বলে উঠে, আমার তখন খেয়াল নেই রাসেল ভাই। পরে আমার অন্য সাথী ভাইদের থেকে শোনা যে আমি নাকি বলছি যে কি তালিম করিস, কি কথা বলিস তোরা, এসব চুপ করতে বলছি, মানে ধমক দিয়ে চুপ করতে বলছি যে চুপ কর। কোরআন আয়াত পড়লে আমি চুপ করতে বলতেছিলাম, আমার সহ্য হচ্ছিল না। তো যে কথা বলে আমি ওকে নাকি যে একটা চর মেরে দিই, যে পড়তেছিল চর মেরে দিই। চর মারার পরে যেহেতু আমাদের সাথী ভাই ছিল, বাইরের লোক ছিল না, তো তারপরে এরকম মানে আমাকে ধমক দেয়, জিম্মাদার সাহেব ধমক দেয় তুমি ওকে গায়ে দিলা কেন। তা আমি জিম্মাদার সাহেবের বল কলার চেপে ধরি রাসেল ভাই, কলার চেপে ধরে ওকে একদম বল মুরব্বী মানুষ, ওনাকে এক হাত দিয়ে বলে আমি প্রায় 1.5 হাত উপরে তুলে নিই রাসেল ভাই। আমি মোটামুটি লম্বা চড়া মানুষ, আমি প্রায় 5 ফিট 8-9 ইঞ্চি। আমি ওনাকে প্রায় 1.5 হাত উপরে তুলে নিই এক হাত দিয়ে। তো এটা দেখে সবাই আমাকে ছাড়ানোর জন্য দৌড়াদৌড়ি করে। আমি ওনাকে ধিক্কা দিয়ে মসজিদে ফেলে করে রাস্তাতে আমি মসজিদের বাইরে চলে যাই, যে উজুখানার ওইদিকে আমি চলে যাই, ওই পুকুরের সাইডে। তো যাওয়ার পরে রাসেল ভাই এখন একটা বড় ভাই ছিল, নাম ছিল মেহেদি। জিম্মাদার সাহেব বলে যে ডেকে আনো, কই গেল। তো আমাকে যেই ডাকতে গেছে উজুখানায়, আমাকে বলে সব উজু করো। আমি নিজেই যে রাসেল আমি মাথায় পানি টানি দিচ্ছি, আমি মাথায় পানি দিচ্ছিলাম। তখন রাগ হয়ে গেছিল, আমি পানি দিচ্ছিলাম। তখন আমি একটু চেতনায় আসি রাসেল ভাই। তারপরে যে ওই মেহেদি ভাই যে আমার ঘাড়ে হাত দিছে, আমি ওনার মানে এক হাত দিয়ে মুড়ায় মানে দূরে আউরি মারি ওনাকে ফালাই দিছি, মানে অস্বাভাবিক, মানে এখানে ধাক্কা মারছে। উনি এত দূরে যায় পড়ছে রাসেল, একটা স্বাভাবিক মানুষ কখনো ধাক্কা দিলে এত দূরে যে মানুষ পড়বে না। তখন রাগের আসলে আমি নিজের পাঞ্জাবি এক হাতে ছিঁড়ে মানে শরীরে হাঁচড় মাচড় লাগে রক্ত, মানে পাঞ্জাবি ছিঁড়ে ছিল বুকে হাতের নখ লাগে রক্ত বেড়াই গেছে রাসেল ভাই। তো টাইনে সব ধরে রাখতে পারে না। পরে ওই মসজিদে মানে ওখানে একটা আবহাওয়া অধিদপ্তর ছিল রাসেল ভাই, বাংলাদেশের 2টা আছে, একটা পটুয়াখালীতে আর একটা হচ্ছে আপনার চিটাগংয়ে। তো ওখানকার কিছু ইঞ্জিনিয়ার ছিল, হাফেজ। তো রাসেল ভাই ওনারা আসে মসজিদে, আমাদের আপ্যায়নের জন্য আসার কথা ছিল। তো ওনারা এসে দেখে এই অবস্থা। আচ্ছা ওনারা বসায় মসজিদ, আমাকে সব টাইনে বসে কোরআন তিলাওয়াত করে, আমাকে ধরি প্রায় মানে বাইরে রাখার মতো অবস্থা। তো তারপরে আমি আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছিলাম রাসেল ভাই। পরে একসময় আমি অজ্ঞান হয়ে ঘুমাই যাই রাসেল ভাই। তো আমার জ্ঞান আসে প্রায় তখন রাত বাজে মানে 1টা থেকে 2টা এরকম আসবে। আমি যখন উঠি তখন দেখি যে অনেক সময় আমরা কিন্তু এশারের জামাত নিয়ম হচ্ছে এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমাই যাই, কিন্তু আসলে ওই দিন আর কেউ ঘুমাই নেই রাসেল ভাই। ওই দিন সবাই দেখছি আমার আশেপাশে কোরআন শরীফ পড়তেছে, তালিম করতেছে। আমার পাশে সব সাথী ভাইরা বসে কোরআন তিলাওয়াত করতেছে। তো আমি চোখ করে বলি যে কি হয়েছে, আমি উঠতে পারছি না, আমার গা খুব ব্যথা। তো একজন দিকে আমার হাত পা টিপে দিচ্ছে, ব্যথার জন্য টিপে দিল। কিন্তু ওই দিন দিকে আমার দিকে ভয় পেয়ে আমার সব সাথী ভাইরা যারা ইয়াং ছেলেরা ছিল ওরা দূরে বসে আছে, পাশে আসতেছে না। তো এই ঘটনা ঘটার পর থেকে বলছে যে আমার আব্বু ফোন দিছে, আব্বু বলে দেখেন তো তাবিজ আছে নাকি। পরে দেখে যে তাবিজ নাই। পরে আমার আব্বু ইস্যুটি থেকে যায় ওই তোমার আমাকে একটা তাবিজ দিয়ে আসার কথা বলেছিল রাসেল ভাই। কথা বলতে আমার আব্বু আমার আম্মু আমার একটা তাবিজ মানে
একটা তাবিজ আমার আম্মুদেরও দিয়ে দিছিল। ওই যে আম্মু ওই তাবিজটা আমার ওই ব্যাগের মধ্যে দিয়ে দিছিল রাসেল ভাই, যার ফলে ওই পরে আমার আব্বু বলে যে আমি এসে তাবিজ দিয়ে যাচ্ছি, পরে আমার আম্মু বলে যে ওর ব্যাগের মধ্যে কোন তাবিজ টাবিজ আছে নাকি। তো দেখে যে আমার ব্যাগের মধ্যে একটা তাবিজ আছে, আব্বু রওনা দিছিল। তো তারপরে ওই তাবিজটা আমার হাতে বাইরে দেয়, দেখে ব্যাগের মধ্যে একটা তাবিজ আছে। তারপরে আমরা বুঝাই যে দেখা করে আসে। তো তারপর তাবিজ বাঁধার পর থেকে আমার মোটামুটি ঠিক এখন পর্যন্ত তাবিজ ব্যবহার করি, কিন্তু এর মাঝখানে কিছুদিন আগে আমার ওই তাবিজটা হয়ে যায়। পরে এখন পর্যন্ত আসলে কোনো সমস্যা হয় নাই। এখন আল্লাহ মালিক, এখন পর্যন্ত মোটামুটি সব ঠিকই আছি, কোনো সমস্যা আর পরবর্তীতে হয় নাই। রাসেল ভাই এটাই আমার আসলে নিজের জীবনে একটা ঘটনা ছিল রাসেল ভাই। ঘটনাটা আসলে সেভাবে গোছায় বলতে পারি নাই, কিন্তু আসলে রাসেল ভাই যার সাথে ঘটে সেই জিনিসটা ভয়াবহতা বুঝতে পারি রাসেল ভাই। আমি যখন আপনাদের ঘটনাটা বলতেছি রাসেল ভাই, তখন আমার শরীরের লোম দাঁড়ায় যাচ্ছে রাসেল ভাই। তো যদি ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, আর আমার মোবাইল নাম্বার দিয়ে রাখলাম রাসেল ভাই। যদি আমার ঘটনাটা সিলেক্ট হয় অবশ্যই আমাকে একবার ফোন দিয়ে জানাবেন। আর আমার কাছে আরো অনেক ঘটনা আছে আমার গ্রামের, যদি এই ঘটনাটা সিলেক্ট হয় তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ আমি এই ঘটনাগুলো পাঠাবো। তো রাসেল ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সো এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, আপনাদেরকে এতটুকু আনন্দ দিতে পারি, তাহলে নিজেদেরকে ধন্য মনে করব। আশা করছি প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে এইভাবেই ভালোবাসা দেবেন এবং আমাদের সাথে অবশ্যই অবশ্যই ঘটনা শেয়ার করবেন। আর সেই জন্য আমাদের ইমেল অ্যাড্রেস মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার ঘটনা পাঠিয়ে দিন। সামনে ঈদুল আজহা স্পেশাল এপিসোড হবে, আপনার ঘটনা পাঠানোর অপেক্ষায় আমরা। এবং সেই সাথে আমি চাই যে আপনারা আরও বেশি আমাদেরকে লিখুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও সামনের সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি booth.com-এর সাথে থাকুন। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। আল্লাহ হাফেজ, আবারও কথা হবে। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. ওয়েলকাম টু booth.com। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সানডে স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, এবং আজকেও আরও একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম উল্লেখ করে বলছি, যেভাবে উনি লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। শুরুতেই সালাম জানাই, আমার নাম সিয়াম। রাসেল ভাই ভালো থাকার দলে, তাই কেমন আছেন জানতে চাইলাম না। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থী। এটা আমার পাঠানো প্রথম ঘটনা। দুঃখিত, আমি অনেক দূরে থাকার কারণে স্টুডিওতে সরাসরি এসে ঘটনাটি বলতে পারছি না। বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাব। আমার ছোটবেলার বন্ধু, আমার সাথে বেড়ে ওঠা এক বন্ধুর কথা, যে এখন প্রবাসে রয়েছে। আমি বেসরকারি একটি ইউনিভার্সিটিতে স্টাডি করছি এবং এটি কুমিল্লার হোমনা থানার খোদেদাউদপুর গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি নিজেও এই ঘটনাটি দেখেছি। তাদের বাড়িটি ছিল আমাদের গ্রামের বিলের পাশে, আর ওইখানে মানুষ এত যাতায়াত করতো না, আর রাতে একদমই না। আজকে আমার বন্ধু হাবিবের মার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করছি। ওর মা ও ছোট বোন, ও ছাড়া বাড়িতে ওদের আর কেউ ছিল না। হাবিব প্রায় খেয়াল করতো রাতে ওর মা হুটহাট ওদের বাসা থেকে বের হয়ে যেত, কিন্তু সে তেমন সাহস পেত না মার পিছু নেবার। ওদের বাড়িতে ওদের একটা পোষা কুকুর ছিল, সে বুঝতে পারত আর মার পিছু নিত। রাতে বাসা থেকে বের হবার পর ওনার 2-3 দিন কোনো খোঁজ খবর পাওয়া যেত না। তারপর অনেক দূর থেকে খবর আসতো ওনাকে খুঁজে পাওয়া গেছে। তারপর তারা তাকে যে নিয়ে আসতো। একদিন ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব সময়ের মতো এবার ওরা খবর পেল ওর মা অনেক দূরে এক গ্রামের এক বড় বটগাছের তলায় শুয়ে আছে। সে ঘটনা ওই গ্রামের পুরো গ্রামবাসী দেখেছে। এরপর হুজুর নিয়ে এসে ওনাকে ওই গাছ থেকে নামানো হলো। যে ঘটনা ওই গ্রামের পুরো গ্রামবাসী দেখেছে। তারপর হুজুর এসে ওনার মাকে যখন নামায়, তখনও গ্রামের মানুষজন উপস্থিত ছিল।
এবং হাবিবের বাবা তখন প্রবাসে ছিল ওর বড় ভাইয়ের সাথে। হাবিবের মেঝো ভাই সোহেল তখন ঢাকাতে ছিল। তখন তার মার এরকম অবস্থা দেখে উনি গ্রামে চলে আসেন। উনি আসার পর একদিন রাতে ওই কুকুরের আওয়াজ শুনতে পান এবং তার ঘুম ভেঙে যায়। দেখে যে ওনার পাশে ওনার মা নেই, দরজাটা খোলা। লাইট নিয়ে বাইরে যেয়ে দেখে ওনার মা ওই বিলের দিকে জমি জমার আইল দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। উনি মা বলে জোরে জোরে ওনাকে ডাকতে থাকেন, অনেক পিছু নেওয়ার চেষ্টা করেন, কিন্তু ওনার মা কোনো রেসপন্স করছিল না। আর সোহেল ভাই যত দূরেই যাক ওনার মা ততটাই দূরে চলে যায়। এই পর্যায়ে সোহেল ভাই না পেরে বাসায় চলে আসে। এর 2-1 দিন পর তারা খবর পেল আমাদের গ্রামের পাশের গ্রামে বড় একটা বট গাছের নিচে তাকে পাওয়া গেছে এবং তারপর বিভিন্ন কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো সমাধান পাওয়া যায় না। তাদের মধ্যে এক কবিরাজ বলেছিল তাদের সাধ্যের বাইরে এই জিনের ক্ষমতা। তারপর সোহেল ভাইকে সেই বড় হুজুরের ঠিকানা দেওয়া হলো। তারপর সোহেল ভাই সেই বড় হুজুরকে তাদের বাড়িতে নিয়ে আসে। বড় হুজুর বাড়িটি পর্যবেক্ষণ করেন এবং তারপর বড় হুজুর বলেন তাদের এই বাড়ি হলো এক বদ জিনের আস্তানা। সোহেল ভাইকে সে হুজুর বলল তারা যেন এই বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করে, কিন্তু তারা হুজুরের কথার মূল্যায়ন করলো না। এভাবে অনেক দিন যাওয়ার পর হঠাৎ করে একদিন রাতে সোহেল ভাই খেয়াল করলো তার মা বিছানা থেকে উঠে কোথায় যেন চলে যাচ্ছে। তারপর সোহেল ভাই তার মাকে ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু সে তার সাথে শক্তিতে পেরে উঠল না। তার মা তাকে ছিটকে দূরে ফেলে চলে গেল। তারপর তার মার সাথে তাদের ওই পোষা কুকুরটিও চলে গেল। তারপর সোহেল ভাই তার মার পিছু নেয় এবং মাকে খুঁজে পায় না, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর রাস্তার মাঝে কুকুরটাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তারপর এদিক সেদিক কোথাও মাকে খুঁজে না পেয়ে সোহেল ভাই বাসায় চলে আসে। এর পরের দিন সকালে তার মার মরদেহ তার আপন চাচার রান্নাঘরে হাওয়ায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওই হাওয়ায় ঝুলন্ত লাশটা পুরো গ্রামবাসীর সাথে আমরাও দেখেছিলাম। বিশ্বাস করেন রাসেল ভাই, তার মার লাশটা কোথাও কোনো কিছুর সাথে আটকানো ছিল না। ফাঁসি দিলে যেভাবে ঝুলে থাকে ঠিক সেভাবেই লাশটা ঝুলতে থাকে। তারপর লাশটা মাটি থেকে 4-5 ইঞ্চি ওপরে ছিল, কোনো রকম দড়ি বা কোনো কিছুর সাথে আটকানো ছিল না। এক কথায় লাশটা হাওয়ায় ঝুলছিল। পুরো গ্রামবাসী এটা দেখেছে। থানা থেকে পুলিশ এসে লাশটাকে মাটিতে নামায়। তারপর আমাদের গ্রামের কয়েকটা মসজিদের ইমাম সাহেব এসে কোরআন তেলাওয়াত করে লাশটি মাটিতে নামায়। তারপর পুলিশ ময়না তদন্ত করে, কিন্তু কী কারণে মৃত্যু হয়েছে তা সে সম্পর্কে জানা যায় না। তারপর লাশটিকে গোসল দেওয়ার পর জানাজা পড়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। লাশটি এতটাই ভারী হয়েছিল যে কেউ লাশটিকে কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে পারছিল না। তারপর হুজুররা কোনো রকমের দোয়া কালাম পড়ে লাশটির কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়। তারপর লাশটিকে কবরে দেওয়ার সময় অনেক বাধা পেরোতে হয়। লাশটিকে মাটি দেওয়ার সময় মাটি বারবার সরে যাচ্ছিল, যা হুজুর দোয়া পড়ে অনেক বাধার পর মাটি দিতে পেরেছিলেন। আর তার মৃত্যুর পরে তাদের বাসায় তার মার উপস্থিতি টের পেত। এই ঘটনার আরও 2টি পার্ট আছে যা পরবর্তীতে পাঠাবো, ইনশাল্লাহ পাঠাবেন এবং আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে শুনছিলেন রবিবারের এই স্পেশাল এপিসোড, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের দিন ভালো কাটুক, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।